So hello everyone, we are in live. আমি মিনহাজুল আসিফ, ফাউন্ডার অফ ফুডবিন বিডি। আমাদের দেশের আসলে সকল লিজেন্ডদের আসলে এক ফ্রেমে বাঁধা বা তারা আসলে অনেক বিজি থাকে, তাদের জানা অজানা গল্পগুলো শেয়ার করা হয় না, সেটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে আসলে আমাদের পডকাস্ট লিজেন্ড স্টক পাওয়ার্ড বাই কোডবিন বিডি। তো আমাদের আজকের এপিসোডের গেস্ট কিন্তু আমাদের সবার প্রিয় আলী হোসেন ভাইয়া, যিনি একাধারে একজন ওয়েব ডেভেলপার, টিচার এবং প্রোকোডার বিডির ফাউন্ডার। অনেক বছর ধরে ডেভেলপমেন্ট সেক্টরে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো একদম প্রথমে চলে যাই ভাইয়া, আলী হোসেন ভাইয়ের কাছে জানতে চাবো যে এই যে ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করার চিন্তাটা কিভাবে আসলো ভাইয়া? ভাইয়া এই সেক্টরটাতে আসার প্ল্যানিংটা কিভাবে হয়েছে বা প্রোগ্রেসটা কেমন ছিল এন্ড দিনকাল কেমন যাচ্ছে এখন ভাইয়া? ওয়েব ডেভেলপমেন্টে আমি যে হুট করে চলে এসেছি অনেকটা বলা যায় এরকম, কারণ হচ্ছে আমি কখনো ভাবি নাই যে আমি একজন ওয়েব ডেভেলপার হব। আমি প্রথম যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন শুরু করেছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে। তো কিছুদিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করলাম এবং আমার কাছে তখন মনে হচ্ছিল যে ওই সময় যে আর্নিংটা হচ্ছে এটা অনেক কম। তো ডেফিনেটলি ওই সময় হয়তো আমি যদি আরো বেশি স্কিল ডেভেলপ করতাম আরো ভালো করতে পারতাম, কিন্তু সেই জিনিসটা আমি জানতাম না। তো এরপরে আমার কাছে মনে হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা অনেক আয় করে, তাহলে আমি গ্রাফিক ডিজাইনে মুভ করি। তো এবং গ্রাফিক ডিজাইন শিখলাম অনেক কষ্ট করে, শেখার পরে ফাইবারে কাজও পেলাম, কিন্তু অনেকগুলো কাজ জমা দেওয়ার পরও ক্লায়েন্ট আমার কাজে স্যাটিসফাইড ছিল না। তো এটা আমার আসলে খুব খারাপ লেগেছিল যে এত কষ্ট করে কাজ শিখেছি কিন্তু ক্লায়েন্ট আমার কাজে হ্যাপি না। তো এরপরে আমি শুরু করি ওয়েব ডেভেলপমেন্ট। প্রথম দিকে আমি HTML CSS করতাম, তারপরে আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট শিখেছি অল্প একটু, কারণ ওই সময়টাতে জাভাস্ক্রিপ্ট অত বেশি জানাও লাগতো না, আমরা যে করে দিয়ে বেশিরভাগ কাজ করতে পারতাম। তো এরপরে আমি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে চলে আসি এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে করতে আসলে একটা সময় গিয়ে দেখলাম যে না, আমার কাছে এই কাজটাই খুব ভালো লাগে এবং একটা দিন শেষে দেখা গেল যে এটাই আমার ক্যারিয়ার হয়ে গেছে। মানে আমি কিন্তু অনেকগুলা পাথ চেঞ্জ করে করে তারপরে এখানে এসেছি। আর এখন আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, জব মিলায় জব করা, তারপরে নতুন করে কাজ শেখা, প্লাস হচ্ছে ইউটিউবিং, সব মিলায় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এই ব্যাপারটা একটু জানতে চাবো ভাই, প্রোকোডার ইজ ডুইং অসাম, এন্ড প্রোকোডারের যাত্রাটা কিভাবে শুরু হয়েছে ভাই এবং প্ল্যানিংটা কি ছিল, এন্ড ইন ফিউচার আসলে প্রোকোডারের গোলটা কি ভাই? আমরা যদি একটু শর্টে জানতে পারি তাহলে সবার জন্য ভালো। প্রোকোডারের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি যখন 38 BCS দিয়ে আসলাম, তো এরপরে আমার বাসায় আসার পরে আমার যেটা মনে হচ্ছিল যে গভর্নমেন্ট জব হবে কি হবে না আই এম নট শিওর, কিন্তু আমি সব সময় চাই যে আমি যা করি তার সাথে কিছু অল্টারনেটিভ বা কিছু এমন কিছু থাকুক যেটা আমার বর্তমান কাজটাকে রিপ্রেজেন্ট করে। কারণ আমরা এমন একটা সোসাইটিতে বাস করি যেখানে হচ্ছে যে লোকজন গভর্নমেন্ট জব বা যে কোনো জবে না থাকলে তাকে খুব একটা প্রায়োরিটি দেয় না, এটা সবসময় দেখা যেত। এবং আমার মাথায় সবসময় ছিল যে আমি অনেক কাজ বা অনেক কিছু জানি, এখনো আমি বলবো না যে অনেক জানি, কিন্তু আমি যতটুকু জানি এটুকু অন্ততপক্ষে আমার শেয়ার করার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখান থেকে আমার কাজগুলো আমি শেয়ার করতে পারি। তো এটা একটা ব্যাপার যে কারণে আমি প্রথম শুরু করেছিলাম আলী হোসেন, লার্ন উইথ আলী হোসেন নামে একটা ইউটিউব চ্যানেল, যেখানে আমি ইংলিশে কন্টেন্ট বানাতাম এবং মধুসূদন ইফেক্টের মতো আর কি। তো কিছুদিন কাজ করার পর আমার কাছে মনে হলো যে বাংলাদেশের বাংলা ভাষাভাষীদের জন্য সেই সময় ফ্রিল্যান্সিং এর বা আপনার ওয়েব ডেভেলপমেন্ট শেখানো প্লাস ফ্রিল্যান্সিং, এটা সব জায়গায় স্ক্যাম ছিল। মানে যারা শেখাতো তারাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত অল্প কিছু করে বিভিন্ন রকম স্ক্যাম তারা সেই সময়টাতে করতো। তো যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে আমি অন্ততপক্ষে আমার জায়গাটা থেকে একটু ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করতে পারি, সেখান থেকে আমি আসলে প্রোকোডার বিডিটা স্টার্ট দেই। এবং এখন পর্যন্ত আমার প্ল্যান হচ্ছে আমি যা জানি সেটার একটা আর্কাইভ করে রাখা, এট দ্য এন্ড অফ দ্য ডে যখন আরো হয়তো 5-7 বছর পরে দেখা যাবে যেটা বিশাল বড় একটা আর্কাইভ হয়তো হবে আশা করি, এবং অনেক মানুষ সেখান থেকে শিখতে পারবে। চমৎকার। এটা আসলে একটা ভালো লাগার জায়গা ভাই, ইউটিউবিং এর মাধ্যমে আসলে অনেকের অ্যাপ্রিসিয়েশন পাওয়া যাচ্ছে, অনেকে নতুন যারা আছে তারা হেল্প পাচ্ছে, প্রপার গাইডলাইন পাচ্ছে। ইউ আর ডুইং অসাম ভাই। ছোটবেলার গল্প শুনতে চাই ভাই, পড়াশোনা, ক্যারিয়ার, ফ্যামিলি এন্ড সবকিছু কেমন চলতেছে, বা একদম পুরো শুরু থেকে আসলে স্কুল কি ছিল, ভার্সিটি কি ছিল, কলেজ কি ছিল? আমার ছোটবেলা একদম আমি গ্রামে বড় হয়েছি। আমার গ্রাম হচ্ছে ফরিদগঞ্জে, আমার ফরিদগঞ্জ থানায় বসবাস, আমার চাঁদপুরের ফরিদগঞ্জ আর কি। তো ফরিদগঞ্জে আমি পড়াশোনা করেছি, আমাদের স্কুল ছিল বড়গো উচ্চ বিদ্যালয়। তো আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার প্লাস হবে মনে হয়, কারণ আমার এখনো আমি অবশ্য কখনো মেপে দেখি নাই কতটুকু গ্রামের রাস্তা। তো সকালে আমার বাসা থেকে আমরা যখন হেঁটে যেতাম, আমরা 3 জন, আমাদের একই বাড়ির, আমরা 3 জন একসাথে যেতাম। ক্লাস 1 থেকেই আমরা একসাথে একদম এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছিলাম এবং আমরা হেঁটে হেঁটে স্কুলে যেতাম, হেঁটে হেঁটে স্কুল থেকে আসতাম। একদম গ্রামে বড় হওয়া, বৃষ্টি হলে রাস্তায় পানি উঠে যেত, তো এই বৃষ্টি দিয়ে অনেকে স্কুলে যেত না, কাদা পানি এগুলো দিয়ে হচ্ছে যে বড় হওয়া। বিকেলবেলা ক্রিকেট খেলা, পুকুরে গোসল করা, আমাদের বাড়িতে একটা বিশাল দিঘি আছে, দিঘিতে গোসল করতাম, অনেক ভালো লাগতো ওই সময়টা।
তো এরপরে ইন্টারমিডিয়েটে যখন উঠবো তখন আমাদের ফিনান্সিয়াল একটু ক্রাইসিস হয়। আমার আব্বু হচ্ছে যে ফ্রেশের বিজনেস করতেন এবং মোটামুটি একটা ভালো ধাক্কা খেয়েছিলেন। তো এরপরে আমরা হচ্ছে যে আমি আর তারপরে রামগঞ্জে আমার মামার বাসায় থেকে আমি পড়াশোনা করেছিলাম ইন্টারমিডিয়েট। এটা হচ্ছে রামগঞ্জ মডেল কলেজে আমি পড়াশোনা করেছিলাম। তো ওখানে পড়াশোনা করার পরে আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পরে অনার্সের জন্য ভর্তি হই ফিজিক্সে তেজগাঁও কলেজ, এবং মাস্টার্স হচ্ছে ঢাকা কলেজ থেকে ফিজিক্সে, এবং ঢাকা কলেজ থেকে আমি হচ্ছে আরেকটা আইসিটির উপরে মাস্টার্স করেছিলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির উপর। এই তো পড়াশোনা এগুলোই। আমিও ঢাকা কলেজে মানে এইচএসসি করছি, তার আগে হচ্ছে পাশে গভর্নমেন্ট ল্যাবরেটরিতে ছিলাম। আচ্ছা ভাই, এবার ইন্ডাস্ট্রি রিলেটেড কোশ্চেন আছে, এবং আমরা যারা লাইভে আসছি অনেকেই লাইভে জয়েন আছে আমাদের সাথে। আমাদের লাইভটা কিন্তু আমাদের ইউটিউব, তারপর হচ্ছে লিঙ্কডইন, ফেসবুক পেজ, গ্রুপ, অনেক জায়গা থেকে একসাথে একযোগে প্রচার হচ্ছে। প্রায় 100+ অডিয়েন্স আছে সবগুলো চ্যানেল মিলে। সো যারা আসলে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আলী হোসেন ভাইয়ের কাছে, ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন অন দ্য লাইভ। আমরা কোয়েশ্চেনগুলো নেওয়ার ট্রাই করবো এবং আমাদের গেস্টের কাছ থেকে আনসার নেওয়ার ট্রাই করবো। ভাই, ইন্ডাস্ট্রি রিলেটেড একটা কোয়েশ্চেন ভাইয়া, একটু শুরুতে আমি একটু করে চলে যাই। যেমন ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার করার জন্য অনেকে সার্ভিস রিলেটেড জিনিসগুলো বেছে নিচ্ছে, বা মার্কেট প্লেসে সার্ভিস দিচ্ছে, বা রিমোট জব করতেছে, মানে সার্ভিস প্রোভাইড করতেছে। অনেকে আবার প্রোডাক্ট বেছে নিচ্ছে। সো আপনার সাজেশন কি থাকবে বর্তমান প্রেক্ষাপটে, আসলে প্রোডাক্টে যাওয়া উচিত নাকি সার্ভিসে যাওয়া উচিত, বা সার্ভিস থেকে প্রোডাক্টে যাওয়া উচিত, নাকি দুটো একসাথেই কন্টিনিউ করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে? কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে, এটা একদম আমার পার্সোনাল মতামত, সেটা হচ্ছে যে আমার মনে হয় যখন কেউ এই জায়গাটাতে আসবে তার আগে একটু পায়ের নিচের মাটিটা শক্ত করা উচিত। তো যখন কেউ প্রোডাক্ট বানাবে এবং প্রোডাক্ট বানায় প্রোডাক্টটা সেল করবে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে এটা একটা লং টার্ম প্রসেস। একটা ভালো প্রোডাক্ট বা একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট বানিয়ে সেটা থেকে প্রফিট জেনারেট করা অনেক লং একটা প্রসেস। মানে হুট করে কেউ চাইলে একটা প্রোডাক্ট পাবলিশ করে ফেলবে এবং সেটা একটা বড় অ্যামাউন্টে আপনার প্রফিট জেনারেট করবে, ব্যাপারটা এরকম হয় না। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, যদি আপনি ভালো কাজ জানেন তাহলে আগে অন্তত জব করেন, ফ্রিল্যান্সিং করেন, যাই করেন, কিছু করে অন্তত নিজে আগে ফিনান্সিয়ালি স্টেবল হন। এরপর সাথে সাথে আপনি একটু একটু করে করে আপনার সাইড হাসেলটা যদি আপনি তৈরি করেন, সেটা আপনার জন্য বেটার। যেমন আমি যদি চাইতাম যে আমি একদম আমার ওয়েব ডেভেলপমেন্ট, আমার জব, আমার ফ্রিল্যান্সিং সবকিছু ছেড়ে দিয়ে শুধু প্রোকোডারে ইনভেস্ট করতে, সেটা অবশ্যই একটা ব্যাড ডিসিশন ছিল। আবার আমি যদি চাইতাম যে না ঠিক আছে আমি ইউডেমিতে কনসেন্ট্রেট করব, সেটাও আমার জন্য একটা ব্যাড ডিসিশন থাকতো যদি আমি এগুলো না করতাম। এগুলো করার পর ফাঁকে ফাঁকে আমি ওটা যেহেতু করছি, সেক্ষেত্রে এটা একটা বড় ব্যাপার। এবং আমি শিওর যদি আমি রিমোট জব না করতাম কিংবা আমি ফ্রিল্যান্সিং এ ভালো না করতাম, আমি যত ভালোই শিখাই না কেন লোকজন প্রোকোডার দেখতো না। লোকজন প্রোকোডার এই কারণেই দেখে যে হ্যাঁ এই ভাইটার রিমোট জবের এক্সপেরিয়েন্স আছে, ফ্রিল্যান্সিং এর এক্সপেরিয়েন্স আছে, তাই এই লোকটা যখন কিছু বলে এটার একটা ভ্যালু আছে। তো এগুলো যদি না থাকতো সেক্ষেত্রে এটা হতো না। তো এই ক্ষেত্রে আমি সবসময় মনে করি যে যখনই কেউ কোনো কাজ করবে তার উচিত আগে অন্তত নিজের জায়গাটা স্টেবল করে তারপরে তার সাথে সাথে সাস প্রোডাক্ট করা। এটা আমার পার্সোনাল অভিমত। এবং আমাদের আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, শেষ করুন ভাই। এবং আমি অনেকেই দেখেছি আর কি যে তারা পার্সোনালি যখন প্রথম দিকে কাজ শেখার পর নিজেদের প্রোডাক্ট, যেমন অনেকেই চায় যে থিম ফরেস্টে প্রোডাক্ট সেল করবে, প্রোডাক্ট বানাবে। তো এরকম অনেকেই আছে যারা হচ্ছে যে প্রথম থেকে টার্গেট যে আমি থিম ফরেস্টকে টার্গেট করে প্রোডাক্ট বানাবো, কিন্তু থিম ফরেস্টের প্রোডাক্ট অ্যাপ্রুভ করানো অনেক টাফ, আপনি জানেন অবশ্যই। তো সেক্ষেত্রে একদম নতুন একজন ডেভেলপার তার প্রোডাক্ট থিম ফরেস্টে অ্যাপ্রুভ করাতে গিয়ে দেখা গেছে 1.5-2 বছর সে সময় দিয়ে ফেলেছে এবং তার প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়নি, এবং সে পরে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। কারণ তার সাথেই আমারই একদম ক্লোজ একজন, ততদিনে আমার দেখা গেছে আমার ফাইবারের প্রোফাইল লেভেল 2 হয়ে গেছিল, কিন্তু তার একটা প্রোডাক্টও এখনো থিম ফরেস্টে অ্যাপ্রুভ হয়নি। তো এবং সে কিন্তু এখন আর এই সেক্টরেই নাই। তো এটা একটা বড় ব্যাপার, আমি দেখেছি যে আগে নিজের জায়গাটা একটু ঠিক করে নেওয়া, তারপরে অন্য কিছু করা। চমৎকার। এখানে আমি একটু আমার পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি তো সার্ভিস দিয়ে যাচ্ছি 5-6 ইয়ার্স ধরে। তো প্রোডাক্টে যাওয়ার প্ল্যান আসলে অনেক আগের থেকে, কিন্তু মানে এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করা যায় আপনার কাছ থেকে আইডিয়া নিয়ে নিই। কারণ হচ্ছে সার্ভিসটা দিতে দিতে আমার পুরো ডেভেলপমেন্ট টিম যে 30 জনের মতো আছে, সবাই আসলে ওই সার্ভিস রিলেটেড কাজ করতে করতে প্যাকড। আমি যে আসলে এদের থেকে আলাদাভাবে কিছু মানুষজন বের করে আমি আসলে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করবো বা প্রোডাক্টের প্ল্যানিং এ যাব, এইখানে একটা গ্যাপ। আরেকটা জিনিস আমার কাছে যেটা সবসময় ভয় লাগে, আসলে প্রোডাক্টটা তৈরি করলাম বা থিম ফরেস্টে দিতে হবে এরকম না, আমি কোনো একটা SaaS প্রোডাক্ট তৈরি করে আমার ওয়েবসাইটে রাখলাম, বাট হাউ আই উইল ডু দ্য মার্কেটিং, বা মার্কেটিং এ আসলে যদি আমি প্রপারলি মার্কেটিং চ্যানেলের মাধ্যমে মার্কেটিংটা না করতে পারি, প্রোডাক্টটা যদি
প্রপারলি সেল না হয় একটা হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু ডেভেলপমেন্ট পর্যায়ে চলে যায়। তো ওই জায়গাটা থেকে একটা ভয় কাজ করে ভাই, এই জায়গাটা থেকে কি করা যায় যারা সার্ভিস থেকে আসলে প্রোডাক্টে আসতে চায়, তাদেরকে আসলে আলাদাভাবে প্রোডাক্টের জন্য ডেডিকেটেড টিম রাখা উচিত? আর এই মার্কেটিং এর ব্যাপারটা নিয়ে যদি কোনো আইডিয়া থাকে একটু শেয়ার করতেন ভাই। এই জায়গাটাতে আমার মনে হয় আপনার ইলন মাস্কের টিক্সটা ফলো করা উচিত। আমি যখন ওর বইটা পড়ছিলাম তখন আমি দেখছিলাম যে ওর কিন্তু স্ট্র্যাটেজি কেমন, যে ও সবসময় এক জায়গাতে ফোকাস করে, মানে ভিন্ন ভিন্ন জায়গায় একই সাথে ফোকাস করে না। ও হচ্ছে যে যখন সে রকেট ছাড়বে তখন তার মূল ফোকাস ছিল রকেটে, স্পেস এক্সে। এরপরে সে টেসলায় আসলো, টেসলাতে এসে তার কিন্তু অনেকগুলো মডেল আছে, মডেল এস, মডেল এক্স, মডেল ই। তো প্রত্যেকটা মডেলের জন্য সে হচ্ছে আলাদা আলাদা করে ফোকাস করে, যে এই ফোকাস টাইমটাতে সে জাস্ট এই জিনিসটাতেই ফোকাস রাখবে, এবং যখনই এটা এস্টাবলিশড হয়ে যায় তখন সেটার জন্য একটা সিও রেখে দিয়ে সে আরেকটা জিনিসে কনসেন্ট্রেট করে, এরকম। তো আপনি আপনার কোডম্যানের মধ্যে এরকম করতে পারেন যে কোডম্যানে আপনার যে কাজ এবং ওয়েব ব্যাটালিয়নের আপনার যে কাজগুলো, এগুলোকে আপনি যখন মনে হচ্ছে যে না আমার পার্সোনাল টাচ ছাড়াও, মোটামুটি পার্সোনাল টাচ ছাড়াও আমার কাজ হয়ে যাচ্ছে, এরকম যখন একটা অবস্থা হবে তখন সেখানে একটা সিও রেখে দিয়ে আপনি হচ্ছে মুভ করে আরেকটা জিনিসে ফোকাস করতে পারেন। এরকম যদি আপনি করেন সেটা আপনি করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে যে যদি মার্কেটিং এর কথা বলে, মার্কেটিং এ আমি খুব একটা এক্সপার্ট না, কিন্তু মার্কেটিং আসলে আপনার অডিয়েন্স, আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন এই অডিয়েন্সটা কোথায় অ্যাভেলেবেল, ধরেন আপনার অডিয়েন্সটা ফেসবুকে অ্যাভেলেবেল অথবা লিঙ্কডইনে, যেখানে অ্যাভেলেবেল সেই জায়গাটাকে টার্গেট করে আপনি যদি অ্যাড ক্যাম্পেইন চালান, এখন তো মার্কেটিং মানেই পেইড অ্যাড, তো সেক্ষেত্রে আপনি যদি সেটা করেন ডেফিনেটলি ভালো সেল আসার সম্ভাবনা আছে আমার মনে হয়। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ ভাই। আমি এটা ট্রাই করব কাজে লাগানো। আমি আসলে সবাইকে এই প্রবলেমটা নিয়ে আমি ডিসকাস করার ট্রাই করি, সবার সাথে বসি যারা আমার সিনিয়র থাকে। সো গেটিং লটস অফ নলেজ ফ্রম দেয়ার। সো ভাই প্রবলেম সলভিং স্কিল যে কোনো ডেভেলপারের জন্য একটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। এখানে আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং করার অপশন থাকে, ক্রিয়েটিভিটির ফ্যাক্ট থাকে, বা ডিসিশন মেক করতে পারে সে, তো যেটা আসলে পরবর্তীতে তাকে আসলে কমপ্লিট একটা ডেভেলপার হিসেবে তৈরি করে। তো অনেকে এটা স্কিপ করে। সো আমরা আসলে যথেষ্ট প্রবলেম সলভ করছি একটা স্টেজে, এবং পটেনশিয়াল সলিউশন বের করার জন্য এই প্রবলেম সলভিংটা অনেক ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন, বা নতুন লার্নাররা প্রবলেম সলভিং এর জন্য আসলে কি কি প্ল্যাটফর্ম ইউজ করতে পারে, বা তাদের আসলে প্রসেসটা কি হতে পারে ভাই? প্রবলেম সলভিং এর জন্য আমার খুব পপুলার, মানে আমার খুব কি বলবো ফেভারিট যেটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে কোডওয়ার্স। কোডওয়ার্সটা এই কারণে ফেভারিট যে এটা একদম বিগিনার ফ্রেন্ডলি, এবং আপনার যখন আপনি কোনো একটা বেসিক প্রবলেম সলভ করতে যাবেন তখন আসলে একটা বিগিনারই ওটা সলভ করতে পারবে এরকম। আর লিড কোড এবং হ্যাকার র্যাঙ্ক এই দুইটা হচ্ছে আমার কাছে মনে হয় একটু মিড লেভেলের প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম, যেখানে একদম ইজি প্রবলেম সলভ করতেও দেখা যায় যে অনেক সময় অনেক এক্সপার্টের অনেক সময় লেগে যায়, এবং অনেক সময় দেখা যায় যে অনেক এক্সপার্টও আছে যারা লিড কোডের একটা ফ্রি বা একটা বিগিনার বা নরমাল প্রবলেম সলভ করতে গেলে তার হয়তো আধা ঘন্টা 45 মিনিট লেগে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে যখন সেটার সাথে ইউজ টু হবে তখন তার সময় কমে যায়। কিন্তু প্রথম দিকে ধরেন আমি একটা মিড লেভেলের ডেভেলপার বা আমি একজন এক্সপার্ট ডেভেলপার, আমি লিড কোডে গেলাম কোনো একটা প্রবলেম সলভ করতে, আমি দেখবো আমার এটা সলভ খুব সহজে হচ্ছে না, আমাকে অনেক সময় চিন্তা করতে হচ্ছে, অনেক ট্রিকি ব্যাপার আছে, এগুলো ভাবা লাগছে। কোডওয়ার্সে এই ঝামেলাটা নেই। কোডওয়ার্সে আপনি ছোট ছোট প্রবলেম বা ছোট একটা টপিক আপনি শিখেছেন সেটার উপর প্রবলেম আপনি সলভ করতে পারবেন। এই জন্য কোডওয়ার্সটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি। আর এই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যে একজন ডেভেলপার হিসাবে অবশ্যই আমার মতে যে তার একটু প্রবলেম সলভের এক্সপিরিয়েন্স থাকা উচিত, একটু করে সে সপ্তাহে অন্তত একটা দুইটা করে প্রবলেম সলভ করার অভ্যাস তার থাকা উচিত। এবং অনেকেই আছে আমি চিনি আমাদের টিমের, এরা হচ্ছে যে সকালে যখন ঘুম থেকে ওঠে মানে প্রথম কম্পিউটারটা ছেড়ে সে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে সে একটা প্রবলেম সলভ করবে, মানে তার হাতটা একটু ধার করা নিচ্ছে, তার ব্রেনটাকে একটু শার্প করে নিচ্ছে, এরকম করে তারপরে সে তার প্রবলেমে আসে, এবং এটা সে কন্টিনিউয়াসলি করে। এখন একটা লোক যখন কন্টিনিউয়াস এই কাজটা করতে থাকবে সে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বস হয়ে যায়, কারণ যে কোনো কিছু সে হুট করে চিন্তা করে ফেলতে পারে এবং কোন প্রবলেমটা সে কেন সলভ করেছে, এবং এই প্রবলেমে আপনি লিড করে যখন প্রবলেম সলভ করবেন তখন বলে দেয় আপনার এতটুকু র্যাম ইউজ হয়েছে, এতটুকু রিসোর্স ইউজ হয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে আমি একটা প্রবলেম সলভ করেছি, আমি র্যামের 2% ইউজ করেছি, আপনি একটা প্রবলেম সলভ করেছেন যেখানে আপনি হয়তো 1.5% ইউজ করেছেন র্যাম ইউজেস বা রিসোর্স ইউজ, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমার প্রবলেম সলভের চেয়ে আপনারটা ভালো হয়েছে। তা আপনি আসলে কি কোড লিখেছেন এবং আমি কি কোড লিখেছি এগুলো কম্পেয়ার করা যায় লিড কোডে, যে কারণে আমি দেখেছি যে আমাদের টিমের অনেকেই অনেক ভালো করছে এই জায়গাটাতে। তো আমি সবসময় মনে করি আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখেন একটা জায়গা যাওয়ার পরে আপনি একটু করে প্রবলেম সলভ করা উচিত, অ্যাট লিস্ট সপ্তাহে একটা দুইটা করে। এক্স্যাক্টলি ট্রু, এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখা উচিত। কন্টিনিউয়াস। নুরুল ইসলাম রাহিদ ভাই ভাইয়ার অনেক ভিডিও দেখে আলী হোসেন ভাইয়ার, এবং অনেক ইনফরমেটিভ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রশান্ত মন্ডল ভাইয়া নতুন ওয়েব ডিজাইনার কিভাবে সাকসেসফুল হবে মার্কেট প্লেস বা এজেন্সিতে কাজ করার ক্ষেত্রে ভালো করে কি শেখা উচিত? আচ্ছা, এখানে আসলে নিশ সিলেকশনের একটা ফ্যাক্ট থাকে, ডেভেলপমেন্টে যাওয়ার পরও আসলে অনেকগুলো আসলে সিএমএস আছে, সিএমএস বেসড প্ল্যাটফর্ম আছে, সেগুলোর আবার ডেভেলপমেন্ট আছে,
আবার শুধুমাত্র র কোডিং করা কিছু ওয়েবসাইট আছে, মার্ন আছে, মিন আছে। সো বেসিক্যালি নিশ সিলেকশনের ক্ষেত্রে আসলে সবাই অনেক কনফিউজ, যার কাছ থেকে যে অ্যাডটা দেখতেছে, যার কাছ থেকে যেটা শুনতেছে সেদিকেই দৌড়াচ্ছে। বাট এখানে আসলে একজনের প্রিফারেন্সটা কেমন হওয়া উচিত ভাই, আপনি কি মনে করেন? এখানে আমি সবসময় যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি সব ব্যাপারটাতে একটু একটু করে নলেজ নেবেন, যে মার্নস্ট্যাকের ডেভেলপার গুলা বা মার্নস্ট্যাক দিয়ে বানানো ওয়েবসাইট গুলো কেমন হয়, মার্নস্ট্যাক শিখতে গেলে আমার কি কি জিনিস লাগবে, লারাভেলের ওয়েবসাইট গুলো কেমন হয়, লারাভেলের শিখতে আমার কি কি জিনিস লাগবে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজগুলো কেমন হয়, এবং এগুলো শিখতে আমার কি কি লাগবে, এরকম আপনি উইক্স এই 4টা জিনিস আপনি একটু ঘেটে দেখবেন। দেখার পর আপনি যখন জানবেন, এটা হচ্ছে আপনার শেখা লাগবে না কিছু, আপনার মার্নস্ট্যাকের জন্য আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট নোড এক্সপ্রেস কিছু শেখা লাগবে না, আপনি জাস্ট জানবেন যে আমার কি কি শেখা লাগবে, এই ওয়েবসাইট গুলো কেমন হয়, এরকম আর কি। এরকম আপনি একটা বার্ডস আই ভিউ নেবেন সবগুলো টেকনোলজির উপর। এরপরে আপনি একটু glassdoor.com আছে, তারপরে হচ্ছে indeed.com আছে, যেখানে গেলে আপনি ইন্টারন্যাশনাল স্যালারি রিসার্চ করতে পারবেন। তো সেখান থেকে আপনি একটু স্যালারিটাও দেখে নিতে পারবেন যে কারা কিরকম স্যালারি পায়। অ্যাকাউন্ট ওপেন করা লাগবে না, আপনি ফাইবার এবং আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com তিনটা ওয়েবসাইটে গিয়ে আপনি একটু ঘাটবেন যে কাদের জব কেমন আসে। তারপর আপনি লিঙ্কডইনে জব পোর্টালে যাবেন, সেখানে গিয়ে আপনি হচ্ছে এই 4টা ক্যাটাগরির একটু সার্চ করে দেখবেন যে কি কি জব সেখানে অ্যাভেলেবেল আছে আউট অফ মার্কেট প্লেস। তো এই সব কিছুর উপর আপনার যখন একটা বার্ডস আই ভিউ হয়ে যাবে, এরপর আপনি লক করবেন যে হ্যাঁ আমার প্রেফারেন্স অনুযায়ী আমার জন্য মার্নস্ট্যাকটা ভালো, তাহলে আপনার ডানে বামে তাকানোর দরকার নেই, আপনি জাস্ট মার্নস্ট্যাকে চলে যাবেন। আমার জন্য লারাভেল ভালো, আমি লারাভেলে যাব, আমার জন্য ওয়ার্ডপ্রেস ভালো, আমি ওয়ার্ডপ্রেসে যাব। মানে আপনি ডিসাইড করবেন এই সব কিছু ঘেটে। আমি প্রথমে ফ্রিল্যান্সিং দেখব, আমি রিমোট জব দেখব, আমি ইন্টারন্যাশনাল ট্রেন্ড দেখব, আমার কি কি শেখা লাগবে আমি সেগুলো জানবো, জানার পরে আমি একটা লক করব এবং এরপর আমি গোল সেট করব আগামী 1 বছরের মধ্যে বা আগামী 2 বছরের মধ্যে আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হব, আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে আমি একজন লারাভেল ডেভেলপার হব, কিংবা আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে আমি একজন মার্নস্ট্যাক ডেভেলপার হব। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে এখন সবচেয়ে বেশি কাজ আসে হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্টের উপর। আমার একটা প্লাগইন ডেভেলপমেন্টের প্লেলিস্ট আছে, সেটা ফলো করলে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তো যে কোনো জায়গা থেকে এখন প্রচুর প্লাগইন ডেভেলপারের জব আসে এবং অনেক হাই রেঞ্জের স্যালারি আসে, কিন্তু আপনার মার্নস্ট্যাক লারাভেলের চেয়েও অনেক বেশি স্যালারি অনেক সময় হয় হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপারদের। কারণ এখন আপনি ওয়ার্ডপ্রেস একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম এবং এখানে যখন আপনার প্লাগইন গুলো ভালো ভালো প্লাগইন আপনি বানাতে পারবেন, হিউজ ইনকামের একটা অপরচুনিটি থাকে। তো আপনাকে টার্গেট করতে হবে আমি কি শিখবো, তারপর আপনার আর কোনো দিকে তাকানোর দরকার নেই ভাই। প্রত্যেকটা জায়গা আপনার লারাভেল বলেন, আমাদের মিনহাজ ভাই আরো ভালো বলতে পারবে, লারাভেল বলেন, উইক্স বলেন, স্কোয়ারস্পেস বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, মার্ন বলেন, মিন বলেন, যাই, এবং ফ্রন্ট এন্ড বলেন, ব্যাক এন্ড বলেন, প্রত্যেকটার জন্য হিউজ অপরচুনিটি। কিন্তু আপনি যদি সবগুলো টার্গেট করেন কিছু হবে না, একটা টার্গেট করে সেটা নিয়ে যদি আপনি এগিয়ে যান, দেখবেন আপনার আর কোনো পিছনে ফিরে তাকাতে হবে না, আর্নিং নিয়ে, আপনার ক্যারিয়ার নিয়ে, কোনো কিছু নিয়ে। ট্রু। একই রকমের একটা কোশ্চেন করছিল রাজ্যহীন ভাইয়া। তো ওই যে ওয়ার্ডপ্রেস ভালো না মার্নস্ট্যাক ভালো, অলরেডি ভাইয়া বলে দিছে। আসলে সবগুলো একটা বার্ডস ভিউ নেওয়ার পর পরবর্তীতে আমি ডিসাইড করবো আমি কোন দিকে যাব। আচ্ছা, কম্পিটিশনের একটা ফ্যাক্ট আসছে। হিমেল ভাইয়া কোশ্চেন করছে, এখন ওয়ার্ডপ্রেস শিখলে কেমন হবে, নাওয়াডেজ কম্পিটিশন অনেক বেশি। এটা ভাই আপনি কিভাবে দেখেন? এটার আসলে ডিফারেন্ট ডিফারেন্ট মতবাদ প্রচলিত আছে, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি ভাই। স্যাচুরেটেড একটা মার্কেট, ফাইন, সো শুড আই গো দেয়ার? স্যাচুরেটেড আসলে সবগুলো সেক্টরই স্যাচুরেটেড। আমাদের দেশে আপনি যেখানে যেতে চান, বাংলাদেশ তো অনেক মানুষের দেশ, তো সেখানে আপনি যাই করতে যাবেন সেটাই স্যাচুরেটেড। আপনি যদি জবের কথা চিন্তা করেন, গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব, সেখানেও সেই জায়গাটাও খুব স্যাচুরেটেড। আপনি জবের ক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট বলেন, যেটাই বলেন সেটাই খুব স্যাচুরেটেড। ইভেন আগে কিন্তু মার্নস্ট্যাকের প্ল্যাটফর্মটা এত স্যাচুরেটেড ছিল না, গত 2 বছর এটা একদম হাইপ হয়ে এমন অবস্থা হয়েছে এখন আমার কাছে মনে হয় যে ওয়ার্ডপ্রেসের চেয়েও মার্নস্ট্যাকের জায়গাটা বেশি স্যাচুরেটেড, এবং লারাভেলের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। তো মার্কেট প্রত্যেকটা জায়গায় স্যাচুরেটেড। আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। সবাই যখন বলছিল ওয়ার্ডপ্রেস ডেড, সেক্ষেত্রে আমি কিন্তু গত বছরের ডিসেম্বরে নতুন কোম্পানিতে সুইচ করেছি আগেরটার চেয়ে বেশি স্যালারি দিয়ে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে মার্কেট স্যাচুরেটেড আমি কাজ পারবো না, তাইলে এটা আপনার ভুল ধারণা। আমি বলবো যে আপনি যেটা ধরবেন সেটা ভালো করে যদি আপনি শিখতে পারেন, অ্যাটলিস্ট অনেক ভালো না, মোটামুটি ভালো জানলেও আপনার সমস্যা নেই। আমি অনেক ভালো ডেভেলপার না, তাও মোটামুটি কাজ তো করে খাচ্ছি ভাই। সো ভাইয়ের কাছে একদম পার্সোনাল লেভেলের একটা কোশ্চেন, বা এখন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আসলে অনেকে রিমোট জবে একটা মানে প্রিফারেন্স চলে আসছে এবং অনেক পজিটিভলি নিচ্ছে মানুষজন, এবং নাওয়াডেজ অনেকে ট্রাই করতেছে। সো একটা রিমোট জবের জন্য আপনি অলরেডি রিমোট জব করতেছেন, সো হোয়াট শুড বি দ্য প্রিপারেশন? অর্থাৎ একদম পুরো ধরা যাক মানে সে মোটামুটি ডেভেলপমেন্ট পারে, প্রিপারেশন লেভেলে সে কি কি কাজ করতে পারে, ইন্টারভিউ কিভাবে ফেস করতে পারে, কিভাবে মিট করতে পারে, দেন ইন্টারভিউ স্টেপ গুলো কেমন হতে পারে, একটু যদি আইডিয়া দিতেন ভাই।
এখানে যদি রিমোট জবের ক্ষেত্রে আপনার যদি বড় কোম্পানিগুলো হয়, ওরা সব সময় আপনাকে প্রবলেম সলভ করাবে। আপনি যে ক্যাটাগরিতে যান না কেন, ওরা আপনাকে ছোট্ট একটা প্রবলেম দিবে, এই প্রবলেমটাকে সলভ করতে দিবে। তো আমার হচ্ছে মোটামুটি লিড কোডে এবং কোডওয়ার্কস এর অনেক প্রবলেম সলভ করা আছে, যে কারণে যেটা হয় যে প্রবলেম সলভ দিলে মোটামুটি বেশিরভাগ সময় কমন পড়ে যায় আর কি। তো আচ্ছা আপনার যখন এরকম এক্সপেরিয়েন্স থাকবে অনেক দিনের প্রবলেম সলভিং এ, তখন এটা কাজে লাগবে। তো আমি প্রথম থেকে বলি, যখন কেউ টার্গেট করবে যে সে এখন রিমোট জব করতে চায়, তখন তার সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে একটা সুন্দর সিভি বানানো। একটা ভালো সিভি তাকে আগে বানাতে হবে পিডিএফ করে নেবে অবশ্যই। আপনি চাইলে ক্যানভা ব্যবহার করতে পারেন, থিম ফরেস্টের ওখানে ক্রিয়েটিভ থিম ফরেস্টের একটা আছে না টেমপ্লেট, ওটা এক্স্যাক্টলি। যেখানে গ্রাফিক্স পাওয়া যায়, কি যেন নাম ওটা? হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফিক রিভার ভাইয়া। গ্রাফিক রিভারে আপনি হচ্ছে প্রচুর টেমপ্লেট পাবেন। আবার ক্যানভা আছে, এই জায়গাগুলো থেকে আপনি, অথবা আছে ফ্রিপিক, এগুলোতে প্রচুর আপনি সিভি টেমপ্লেট পাবেন। যে কোনো একটা টেমপ্লেট আপনার যেটা পছন্দ হয়, অথবা আপনি যদি ডিজাইন জানেন নিজেই বানাতে পারেন। তো আপনার প্রথম স্টেপ হবে একটা সুন্দর সিভি বানানো, এবং ওই সিভিতে আপনি যে প্রজেক্ট বানাচ্ছেন, আপনাকে অন্তত 4-5টা ভালো কোয়ালিটির প্রজেক্ট আপনি বানাবেন। বানিয়ে সেই প্রজেক্টগুলোকে লিঙ্কেবল, ক্লিকেবল, যাতে করে আপনার পিডিএফটা যখন কেউ ওপেন করবে সেখান থেকে ক্লিক করতে পারে। তো এরকম ক্লিকেবল আপনি হচ্ছে কয়েকটা প্রজেক্ট আপনার সিভিতে অ্যাড করে রাখবেন, এবং আপনার স্কিল থেকে শুরু করে বাকি সব সুন্দর করে সাজাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি linkedin.com এ গিয়ে সেখান থেকে আপনি জবসে যাবেন। এখানে প্রচুর জব আসে, সেখানে আপনি রিমোটটা সিলেক্ট করে দিয়ে তারপর আপনি সার্চ করবেন। আপনি আমেরিকান, তারপরে অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান, এরকম বিভিন্ন দেশগুলো আপনি পিক করে তারপর আপনি রিমোট জব সার্চ করে দেখবেন আপনি যে ক্যাটাগরিতে জব পেতে চান সেখানে অনেক জব অ্যাভেলেবল। এর বাইরে indeed.com নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে indeed.ca মানে কানাডা, indeed.uk মানে আলাদা আলাদা ডোমেইন ইউকে করা আছে। মানে হচ্ছে ইউরোপ, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ডোমেইন আছে, এইউ অস্ট্রেলিয়া। তো এখানে গিয়েও আপনি ইন্ডিড এর মধ্যে এরকম ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট গুলোকে সার্চ করে করে আপনার ক্যাটাগরির যে জব সেগুলো আপনি সার্চ করতে পারেন। একটা 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 ছোট্ট টিপস দেই, প্রোকোডারের লোকজন প্রো টিপস দেয় বেশি। সেটা হচ্ছে যে আপনার লিঙ্কডইনে আপনি যখন অ্যাপ্লাই করবেন, সেখানে ইজি অ্যাপ্লাই নামে যে অপশনটা থাকে, সেখানে আপনি ক্লিক করে যদি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই এক ক্লিকে অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু সেখানে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা অনেক কম। যেখানে আপনি দেখবেন যে অ্যাপ্লাই করতে গেলে তার ওয়েবসাইটে পাঠায়, ওই কোম্পানির ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনার সিভিটা এখানে আপলোড করে দিতে হবে। সেখান থেকে ইন্টারভিউ কল আসার চান্স একটু বেশি, কারণ অনেক মানুষ আছে আমি দেখেছি যে যারা চিন্তা করে আবার একটা অ্যাকাউন্ট ওপেন করবো, আবার এত ইনফরমেশন দিব, অ্যাপ্লাই করে না লোকজন। তো সেক্ষেত্রে আপনি যদি সিরিয়াস হন তাহলে আপনি ওই কাজটা করবেন, তাহলে কম্পিটিশনটা কমে যাবে, এটা একটা ব্যাপার। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন এবং আপনি ইমেইলে কল যদি পান, ইমেইলে কল পেলে এখানে একটা কথা বলে রাখা ইম্পর্টেন্ট, আপনি অনেক সময় এমন হবে, অনেক ফেক এবং স্ক্যামাররাও অনেক সময় এই জায়গাটা ব্যবহার করে। তখন আপনাকে আবার বলবে যে আপনি একটা কাজ করে দেন, কাজ করার পরে আপনাকে অনেক টাকা পয়সা লোভ দেখিয়ে আপনাকে হয়তো বলবে এত ডলার পাঠান। এগুলো যদি কেউ করে সেটা স্ক্যাম। আপনি আগে ধরে নেবেন, যখনই কেউ আপনার কাছ থেকে টাকা চাবে, যে কোনো কারণে হোক, যত অল্পই হোক, সেটা স্ক্যাম। তো এরপরে ওরা আপনাকে মেইল করবে, মেইল করে আপনার সাথে হয়তো তারা একটা কলে যাবে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে গুগল মিট অথবা জুম কল হয়। তো জুম কলে তারা আপনার সাথে ফেস টু ফেস কথা বলবে। অনেক সময় দেখা যায় যে প্রথমেই তারা একটা লিংক দিয়ে দিবে, দিয়ে বলবে যেখানে একটা প্রবলেম আছে ওটা সলভ করো। তো ওইটা সলভ করার পরে তারপরে ওরা আপনার সাথে সরাসরি কথা বলবে, এবং এই ইন্টারভিউ প্রসেসটা 2-3 বার হয়। আমার লাস্ট কোম্পানিতে 5 বার হয়েছিল। দেখা যায় যে এক একবার এক একজন এক একভাবে এসে কথা বলতে চায়, ডিফারেন্ট ডিফারেন্ট টপিকে কথা বলে, এবং তারা আসলে বোঝার চেষ্টা করে আপনার সাইকোলজি কেমন, আপনি কতটা অ্যাটেনশন টু ডিটেইল আপনার কেমন, আপনাকে রিপ্লাই কখনো যদি রেসপন্স করার দরকার হয় আপনি কত দ্রুত রেসপন্স করছেন, দ্রুত রেসপন্স করতে গিয়ে আবার আপনি ভুলভাল বলছেন কিনা, এরকম অনেক কিছু তারা আপনার আসলে সাইকোলজিটা বোঝার চেষ্টা করে যতটা সম্ভব লাইভে। এই কারণে আসলে অনেকগুলো স্টেপ হয়। তো আপনার এগুলো সব যখন হবে তখন বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় হয় যে লাইভেই আপনাকে বলবে যে, আমার যেমন ওয়ার্ডপ্রেস আমাকে যেমন বলেছে যে আপনার এই ওয়েবসাইটটার মধ্যে আমাদের এই প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো আপনি কিভাবে সলভ করবেন। আমাকে সলভ করতে বলে নাই, আমাকে বলেছে আপনি কিভাবে সলভ করবেন। তখন আমি কিছু সাজেশন দিয়েছি, ওরা আবার কাউন্টার জিজ্ঞেস করেছে যে এই সাজেশন গুলো আপনি কেন দিলেন, এটা তো এভাবেও হতে পারতো। তখন আমি আমার কাছে যেটা বেস্ট প্র্যাকটিস মনে হয়েছে আমি সেভাবে বলেছি, এবং তারা অ্যাপ্রিশিয়েট করেছে এবং হায়ার্ড। তো এরকম ভাবে হবে, এবং বেশিরভাগ সময় তারা যে স্যালারিটা দেয় সেটা হচ্ছে ওই স্ট্যান্ডার্ডের, ওদের স্ট্যান্ডার্ডে স্যালারি দিবে। যেমন আমার কোম্পানিটা মেরিল্যান্ডের, ওরা হচ্ছে যে ওদের স্যালারি থেকে 45% আগেই কেটে ট্যাক্স দিয়ে দেয়। আমি বাংলাদেশে বসে জব করি, আমার ট্যাক্সটা ইউএসএ তে চলে। তো এভাবে আসলে মূল প্রসেসটা কাজ করে, যে আপনাকে প্রথমে সিভি বানাতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তারপর ইন্টারভিউ প্রসেস আছে, ইন্টারভিউ প্রসেসটা একটু লং, এরপরে আপনি হচ্ছে জব পাবেন। আবার আপনার যদি ইন্টারেস্ট খুব ভালো থাকে আপনি টপটাল ট্রাই করতে পারেন, টপটাল থেকেও প্রচুর জব পাওয়া যায়। টপটালের উপর আমার একটা লাইভ আছে নাইম ভাইয়ের সাথে, ওইখানে আমি এইসব ব্যাপারে নাইম ভাই আরো ডিটেইলে বলেছে, আপনি চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন আমার লাইভটা, চ্যানেল আমার চ্যানেলে গেলেই পাবেন সেটা।
সো ভাই ডেভেলপারদের মেন্টাল হেলথ নিয়ে আপনার একটা লাইভ দেখতেছিলাম, সো যদি কিভাবে আসলে এই ডিজিজটা দূর করা যায় একটু শেয়ার করতেন, বা সাইনি অবজেক্ট সিনড্রোম একটা ব্যাপার আছে, তারপর আমাদের প্রোগ্রামিং যারা শিখতে চায় তাদের আসলে যে রবিন একটা কোশ্চেন করছে যে ধারাবাহিকতা ধরে রাখতে পারে না, এই জিনিসগুলো যদি একটু ব্যাখ্যা করতেন ভাই। আচ্ছা, প্রথমে যদি মেন্টাল হেলথ নিয়ে বলি, মেন্টাল হেলথের ব্যাপারটা আসলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এখানে আসলে আপনার প্রায়োরিটিটা কি এটার উপর ডিপেন্ড করবে। যেমন ধরেন আপনি চান যে আমি মান্থলি এত টাকা ইনকাম করব। এখন এই এত টাকা ইনকাম করার জন্য আপনাকে টার্গেট করতে হবে, আমাকে এত টাকা ইনকাম করার জন্য মানুষ তো আমাকে এমনি এমনি টাকাটা দিবে না, এটার জন্য ডেফিনেটলি আমাকে পরিশ্রম করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে ওই লেভেলের কাজটাকে শিখে নিতে হবে, শিখে নিয়ে আমি কাজ করব। এখন আপনি কাজ করছেন, আপনি ইনকাম করছেন, এখন আপনি যদি টাকার পেছনেই দৌড়াতে থাকেন, সরি, তাহলে আপনি কিন্তু দিন শেষে আপনি ওই জায়গাটাতে যেতে পারবেন না এবং তখন আপনি র্যাট রেসের মধ্যে পড়ে যাবেন। আমি শুধুমাত্র যে কম টাকা আয় করে এদেরকে র্যাট রেসে পড়তে দেখেছি এরকম না। অনেক টাকা, লাখ লাখ টাকা, মাসে 10 লাখ 15 লাখ ইনকাম করে টাকা, তারাও র্যাট রেসে পড়ে গেছে। কেন? তারা আগামী মাসে আরো বেশি ইনকাম করতে চায়, আগামী মাসে আরো বেশি ইনকাম করতে চায়। এরপর যখন তার ইনকামটা একটু বাড়ে তখন সে চিন্তা করে এত কাজ আমি একা করতে পারছি না, আমাকে আরো ইনকাম করতে হবে, তাহলে আমাকে টিম মেম্বার নিতে হবে, তারপর আরো টিম মেম্বার নিতে হবে। এরপর দেখা যায় যে হুট করে কাজের প্রেশার একটু কমে গেছে, এবার টিম মেম্বারের প্রেশার মাথায় চলে আসছে। তো এই যে এত এত প্রেশার, এই জায়গাগুলোতে একটু সমস্যা। যে জায়গাটা আমি মেনটেন করি সেটা হচ্ছে যে আমি চিন্তা করি যেহেতু ওয়েব ডেভেলপমেন্টটা আমার ক্যারিয়ার এবং এটা আমি লং টার্ম ধরে করতে চাই, সেক্ষেত্রে আমার প্রায়োরিটিটা কোথায়? আমার জব। এটা আমি হচ্ছে এমন ভাবে নিয়েছি আমার মাসে 18 দিন জব করতে হয়, 12 দিন আমার ফ্রি টাইম। এই 12 দিনের মধ্যে আমি হচ্ছে 4 থেকে 5 দিন প্রোকোডারের জন্য ভিডিও বানাই, এই ভিডিওগুলো বানিয়ে আমি শিডিউলে রেখে দিই। বাকি 5 দিন থাকে এটা হচ্ছে আমার কমপ্লিটলি ফ্রি টাইম ফ্যামিলির সাথে স্পেন্ড করার জন্য। এভাবে হচ্ছে আমি আমার লাইফটাকে সেটেল করে নিয়েছি এবং আমি চাইলে আরো অনেক ইনকাম করতে পারি ডেফিনেটলি, ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু স্কিল দিয়েছে চাইলেই পারি। কিন্তু আমার মনে হয় যে টাকার পিছনে দৌড়ে যদি অসুস্থ হই, সেই টাকাটা যদি হসপিটালে দেই, এর চেয়ে বেটার আমি ইনকামই করলাম না, সময়টাকে এনজয় করলাম। তো এভাবে হচ্ছে যে আমি আমার মতো করে মেনটেন করি আর কি, করার চেষ্টা করি। আর আরেকটা প্রশ্ন ছিল আপনার মেন্টাল হেলথ, এটা তো আমি বললাম। তারপরে প্রশ্নটা ছিল ধারাবাহিকতা ধরে রাখতে না পারা। এই ধারাবাহিকতাটা ধরে রাখতে না পারার পেছনে একটা বড় কারণ হয় কি, অনেকের আমি দেখেছি যারা হয়তো কোনো না কোনো কারণে ফিনান্সিয়ালি স্টেবল না বা ফিনান্সিয়ালি স্টেবল, এরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যখন তার অ্যাকাউন্টে জমা হয়ে যায়, তখন আর ওই মোটিভেশনটা আসে না যে আমাকে নতুন কাজ শিখতে হবে, আরো ইনকাম করতে হবে, আমি তো অনেক টাকা ইনকাম করে ফেলেছি। এবং আস্তে আস্তে কিন্তু এদের লাইফস্টাইলটা একটু উন্নত হয়। উন্নত হয় বলতে বোঝাচ্ছে যে আরো একটু দামি জিনিস না ব্যবহার করলে ভালো লাগে না, তারপরে হচ্ছে একটু দামি গাড়ি হতে হবে, আগের গাড়িটা চেঞ্জ করে নতুন গাড়ি, যদিও দরকার নেই, প্রয়োজন ছাড়াই প্রতি বছর বছর ফোন আপডেট করা। এই কাজগুলো করতে করতে একটা সময় গিয়ে হুট করে যদি কোনো কারণে ইনকাম ফ্লপ করে, তখন দেখা যাবে যে সে অনেক পড়ে গেছে। এবং ধারাবাহিকতাটা ধরে রাখতে না পারার একটা বড় কারণ হচ্ছে ওই যে তৃপ্তির ঢেকুর তোলা, যে আমি অনেক কিছু শিখে ফেলেছি, আমার আর শেখার দরকার নেই, আমি যা শিখছি তা দিয়ে সামনে চলতে পারবো। যখনই এই জিনিসগুলো তার মাথায় আসে, তখনই আসলে আর ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। আপনাকে কন্টিনিউয়াসলি শিখতে হবে, প্রতিদিন শেখার জন্য সময় রাখতে হবে। আমি এখনো চেষ্টা করি এটলিস্ট সপ্তাহে 5 থেকে 6 ঘন্টা সময় রাখার জন্য, শেখার জন্য। এটা যখন আপনি কন্টিনিউয়াস রাখবেন, তখন আপনি ভালো করতে পারবেন। আপনি নোশনে হোক, যে কোনো নোট টেকিং অ্যাপের মধ্যে নোট করে রাখতে পারেন। আগামী সপ্তাহে আমি এটা শিখতে চাই, আগামী 3 মাসের মধ্যে আমি আমাকে এখানে দেখতে চাই। এরকম আপনার যখন গোল থাকবে এবং সেটা আপনার ভিজুয়ালাইজড হবে, তখন আপনি ভালো শিখতে পারবেন। আপনি নোশনে না করে আপনি ডায়েরিতেও লিখতে পারেন। লিখলে আসলে আমাদের ব্রেনে এটা বেশি থাকে। তো এভাবে আপনি চাইলে আপনার ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেন। কারণ আমি সবসময় বলি, আপনি যেদিন কাজ শেখা ছাড়বেন, 1 বছরের মধ্যে আপনি মার্কেট আউট হয়ে যাবেন। রাইট। আচ্ছা, সো আবির খান একটা কোশ্চেন করছে, সো হাউ ডু আই মেইনটেইন দ্য স্ট্যাক, যেহেতু আসলে এখন অনেক অনেক ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি ছড়াছড়ি আসলে, তো এই জায়গাটা কিভাবে সে মেইনটেইন করতে পারে? হাউ ডু আই মেইনটেইন দ্য স্ট্যাকটা মেইনটেইন করার আমার কাছে মনে হয় সেরকম কিছু নাই। কারণ এতদিন পর্যন্ত আমরা যেটা ভাবতাম যে আমরা রিঅ্যাক্ট শিখে ফেললে মোটামুটি ফ্রন্ট এন্ড এর অনেক কিছু কভার হয়ে যাবে। কিন্তু এখন রিঅ্যাক্ট থেকে আপনাকে বলছে নেক্সট শিখতে, এবং নেক্সট। আপনি যখন নেক্সট শিখবেন তখন আপনার কাজের পটেনশিয়ালিটি অনেক বেড়ে যাবে এবং নেক্সট এবং রিঅ্যাক্ট মিলিয়ে আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। এখন আপনি মেইনটেইন করা বলতে যদি এটা বোঝান, আমি আসলে জানি না আপনি ঠিক কি বোঝাতে যাচ্ছেন। তবে মেইনটেইন করা বলতে আপনি যদি এটা বোঝান যে আমি রিঅ্যাক্ট এর সাথে কিভাবে আ মানিয়ে চলবো, এটা আপনার উচিত হবে না। আমি সবসময় বলব যে আপনি জাভাস্ক্রিপ্টটা ভালো করে শেখেন। কালকে যদি রিঅ্যাক্ট নাও থাকে, অন্য কিছু চলে আসে, যদিও এটা আপাতত হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু তারপরেও যদি এরকম হয় যে অন্য কোনো ফ্রেমওয়ার্ক খুব পপুলার হয়ে যায় এবং ক্লায়েন্টরা সেটাই চায়, আপনি যাতে খুব দ্রুত মুভ করতে পারেন। এবং সেটা আপনি দ্রুত মুভ করতে পারবেন তখনই
যখন আপনি জাভাস্ক্রিপ্টটা ভালো করে শিখবেন। তো জাভাস্ক্রিপ্টটা ভালো করে শিখে আপনি যদি এভাবে কন্টিনিউ করেন, আপনি জ্যাঙ্গোতে যদি এক্সপার্ট হতে চান, আপনি পাইথন ভালো করে শিখেন, আপনি এক্সপ্রেসে ভালো হইতে চাইলে জাভাস্ক্রিপ্ট ভালো করে শেখেন, আপনি লারাভেলে ভালো হতে চাইলে কোর পিএইচপি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে হবে। কোর ল্যাঙ্গুয়েজটা পিএইচপিটা ভালো করে শেখেন। তো আপনি কোর ল্যাঙ্গুয়েজটা যত ভালো করে শিখবেন, আপনি তত সুন্দর করে যেকোনো কিছু মেইনটেইন করতে পারবেন। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ফ্রেমওয়ার্ক গুলোতে বা লাইব্রেরিতে তাই আসে যেটা আপনার কোর ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে। তো সে কারণে আপনি সবসময় কোরে যদি এক্সপার্ট হতে পারেন, আপনার অন্য কিছুতে সমস্যা হবে না। আচ্ছা, সো ভাইয়া নতুন একজন যে আসলে ডেভেলপার হতে চাচ্ছে, ভার্সিটিতে পড়তেছে, তো ডেভেলপার হওয়ার জন্য আসলে তার কেমন সময় দেওয়া উচিত, এটা কি আসলে তার ব্রেনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে, নাকি একটা ফিক্সড টাইম সবসময় দেওয়া উচিত? তার জন্য গাইডলাইনটা কেমন হবে? আর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি কোনো ব্যারিয়ার আপনি মনে করেন কিনা টু বি আ প্রোগ্রামার অ্যাকচুয়ালি? প্রথম কথা হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটাকে আমি খুব একটা বড় ব্যারিয়ার মনে করি না। যে কেউ শিখতে পারে ওয়েব ডেভেলপমেন্টে। আর সেকেন্ড যেটা থিং সেটা হচ্ছে যে আপনার মেন্টাল স্টেবিলিটি। সবাই একরকম শিখতে পারে না, অনেকে আছে অল্পতেই ভালো ধরতে পারে, অনেকে আছে যে অনেক সময় দিতে হয়। তো তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যারা বেশি পরিশ্রম করে এরা দিন শেষে বেশি ভালো করতে পারে। তো সেক্ষেত্রে আপনার ব্রেনের স্টেবিলিটি অনেক বেশি, তাই আপনি কম করবেন, বা আপনি কম বোঝেন তাই আপনি বেশি সময় ধরে শিখবেন, ব্যাপারটা এরকম না। কনসিস্টেন্টলি আপনি যদি একটা রুটিন ফলো করতে পারেন যে আমি সপ্তাহে 4 দিন, সপ্তাহে 5 দিন, সপ্তাহে 3 দিন, আর যেহেতু আপনি পড়াশোনা করছেন, পড়াশোনাটাই আপনার মেইন প্রায়োরিটি হওয়া উচিত। এরপর আপনি অতিরিক্ত সময়টাতে 4 দিন, 5 দিন, 3 দিন যেটা আপনার জন্য সুইটেবল এরকম একটা সময় আপনি রাখেন, এবং এমনভাবে আপনার টাইমটা সেট আপ করবেন যাতে করে আপনি ধরেন আমি সপ্তাহে 4 দিন 2 ঘন্টা করে দিতে পারবো, বা সপ্তাহে 5 দিন আমি দিতে পারবো কিন্তু তখন 1 ঘন্টা করে। যেটা আপনার জন্য সাস্টেইনেবল, যেটা আপনি লং টার্ম ধরে করতে পারবেন বলে আপনি বুঝতে পারছেন, সেটাকে আপনি সিলেক্ট করবেন। যে হ্যাঁ, আমি সপ্তাহে 5 দিন করে একদম লং টার্ম করতে পারবো, কিন্তু তখন আমি 1 ঘন্টা করে সময় দিতে পারবো। কিংবা আমি সপ্তাহে 4 দিন করতে পারবো, যেহেতু আমার হয়তো হোম টিউটর আছে, আমার টিচার আসবে, এগুলো অনেক কিছু মেইনটেইন করার ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না আমি সপ্তাহে 3 দিন 4 ঘন্টা করে দিতে পারবো, সেটাই আপনি কন্টিনিউ করেন। অথবা আপনি সপ্তাহে 5 দিন 1 ঘন্টা করে দিতে পারবেন, সেটাই আপনি কন্টিনিউ করেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি শিখতে হবে। আমি 1 সপ্তাহ 5 ঘন্টা শিখলাম, 5 ঘন্টা করে, আরেক সপ্তাহে আমি 1 ঘন্টা করে শিখবো। এটা যাতে না হয়। কন্টিনিউয়াস আপনি যখন একটা টাইম দিবেন, তখন এটা আপনার জন্য অনেক ওয়াইজ হবে। এটা কেন হবে? দেখা যাবে একদিন হয়তো আপনি কিছুই শিখলেন না। আপনি কোড এডিটর নিয়ে বসেছেন, আপনি টিউটোরিয়াল দেখছেন, অথবা আপনি ডকুমেন্টেশন পড়ছেন, অথবা আপনি বই পড়ছেন। দেখা গেল আপনার মাথায় কিচ্ছু ঢুকলো না ওই 1 ঘন্টায়। পরের দিন আবার 1 ঘন্টায় আপনি হয়তো আগের দিন যা শিখেছেন তার চেয়ে অনেক বেশি আপনি শিখতে পেরেছেন। তো আমাদের শেখার জায়গাটাতে কম বেশি হবে, কিন্তু আপনার টাইমটা যাতে সবসময় ফিক্স থাকে। এটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, আপনি অনেক ভালো শিখতে পারবেন। এটা আমার মনে হয়, আমি মনে করি। চমৎকার, চমৎকার গাইডলাইন ভাইয়া। আচ্ছা, সো ভাইয়া এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের টেকনোলজি আপডেট হচ্ছে খুব দ্রুত আসলে। সো ডেভেলপারদেরকে সবসময় নিউ টেকনোলজি নিয়ে আসলে আপডেট থাকতে হয়। আপনার ক্ষেত্রে একটু জানতে চাই আমি যে আপনি একজন এডুকেটর, সবাই আপনার কাছ থেকে জানতে চায় সো লেটেস্ট ট্রেন্ডস টেকনোলজি নিয়ে নিজেদেরকে কিভাবে আপডেটেড রাখেন? সো হোয়াট আর দ্য টুলস অর হোয়াট আর দ্য ওয়েবসাইটস, কি কি জিনিস ফলো করেন সো দ্যাট আপনি নতুন টেকনোলজি নিয়ে জানতেছেন এবং ইউ আর মেকিং ভিডিওস? আমি বেশিরভাগ সময় হচ্ছে যে ইউটিউবটা প্রচুর দেখি, এবং ইউডেমির হচ্ছে যে ইউডেমিতে যখনই কোনো কোর্স আছে, ধরেন এখন আমার নেক্সট যে শিখতে হবে, তো ইউডেমিতে একটা কোর্স আমি হচ্ছে পারচেস করে ফেলি, সেটাকে দেখে ফেলি। বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা করি। আর আগে যখন হচ্ছে যে আমার এই কি বলবো, এই আনফেয়ার অ্যাডভান্টেজটা ছিল না, এখন যেমন আমাকে কোনো একটা কিছু নিয়ে ভাবতে হয় না এরকম করে যে কিনবো কি কিনবো না সেরকম। আগে যখন এটা ছিল না, তখন আমি প্রচুর স্ট্যাক ওভারফ্লো দেখতাম, প্রচুর ব্লগ পড়তাম। web.to নামে একটা ব্লগ আছে, সেখানে সবসময় লেটেস্ট ট্রেন্ড গুলো চলে আসে, তো সেগুলো আমি দেখতাম। প্লাস অনেক ফেসবুক গ্রুপ ছিল, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল ছিল, এগুলো ফলো করতাম। এখনো যদি কোনো ছোটখাটো জিনিস জানার দরকার হয়, আমি সেটা ইউটিউবে সার্চ করে ওইটুকু টপিক শিখে নিই। যদি বড় জিনিস হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমি হয়তো একটা কোর্স পারচেস করে সেখান থেকে দেখে নিই। এভাবে মূলত আমার শেখার প্রসেস আর কি। এবং আমি সবসময় যদি কখনো বই পাই, যে কোনো টপিকে বই পেলে বই পড়তে আমার কাছে খুব ভালো লাগে। যদিও বইটা অনেক আপডেট হয় না, অনেক সময় বইতে অনেক পুরনো জিনিস থাকে, কিন্তু বইতে যেভাবে প্রেজেন্ট করে এটা অনেক ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমি যখন হেড ফার্স্ট জাভাস্ক্রিপ্ট বই পড়ছিলাম, সেই বইয়ের মধ্যে হচ্ছে যে সিউডো কোডের কনসেপ্টটা ছিল। আমি সবসময় বলি যে আমি যদি ওই বই না পড়তাম, আমি জীবনেও সিউডো কোডের কনসেপ্টটা শিখতাম না, এবং কাউকে আমি দেখিনি সিউডো কোডের কনসেপ্ট ধরে ধরে শেখাতে। কিন্তু ওই বইতে খুব সুন্দর করে সেটা বলেছে। ক্লিন কোডের ব্যাপারে এলোকোয়েন্ট জাভাস্ক্রিপ্ট বই যত সুন্দর করে বলেছে, আমার মনে হয় না কোথাও এত সুন্দর করে পাওয়া যেত। তো বইয়ের আলাদা একটা লিগেসি আছে। আমি বই পড়ি, ডকুমেন্টেশন পড়ি, ইউটিউব ভিডিও দেখি, ইউডেমি দেখি। এটা আসলে ডিপেন্ড করে আমি কখন কোনটা কিভাবে শিখতে চাই। আমি এভাবে শিখি। থ্যাংক ইউ ভাইয়া। সো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমাদের ট্যালউইন সিএসএস খুব বর্তমানে আসলে লিডিং পজিশনে আছেন। ইউনিটি ফার্স্ট যে সিএসএস ফ্রেমওয়ার্ক গুলো বা বুটস্ট্র্যাপ, এই সবগুলো থেকে আপনি ট্যালউইনকে আলাদাভাবে
আগায় রাখবেন নাকি সবারই আসলে নলেজ গুলো থাকা উচিত প্রত্যেকটা ব্যাপারে, বুটস্ট্র্যাপ বলি বা ট্যালভিন বলি বা কোন একটা নির্দিষ্ট টেকনোলজি আপনি সাপোর্ট করবেন নাকি আসলে সবগুলোই নলেজ রাখা? আমাকে আমাকে যদি আপনি বলেন যে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন, তাহলে আমি আমার প্ল্যাটফর্ম মানে আমি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমি অবশ্যই বুটস্ট্র্যাপকে এগিয়ে রাখবো। কারণ বুটস্ট্র্যাপটাকে ওয়ার্ডপ্রেসের সাথে খুব সুন্দর করে আপনার সিঙ্ক করানো যায়, অনেক কাজ আপনার বুটস্ট্র্যাপে করা যায়। এবং বুটস্ট্র্যাপটা প্রচুর বিগিনার ফ্রেন্ডলি, মানে যে কেউ হুট করে আজকে চিন্তা করলো যে আমি আজকে বুটস্ট্র্যাপ শিখবো, সহজেই শিখে ফেলতে পারবে। কিন্তু টেলউইন্ড যখন আপনি শিখতে যাবেন, তখন ওইটা কিন্তু সিএসএস ফ্রেমওয়ার্ক হলেও আপনি এইচটিএমএল সিএসএস শিখে টেলউইন্ডে যেতে পারবেন না। তার আগে আপনাকে নোড.জেএস শিখতে হবে, বা আপনাকে এনপিএম কিভাবে কাজ করে, কিভাবে ভিট কাজ করে, এই ব্যাপারগুলো আপনাকে আগে জানতে হবে, তারপরে আপনি টেলউইন্ড শিখতে হবে। তার মানে টেলউইন্ড শেখার ক্ষেত্রে ব্যারিয়ারটা একটু উঁচু, যেটা আপনার বুটস্ট্র্যাপ অনেক সহজ। তো এই জন্য আপনি যদি আমাকে বলেন আপনি কোনটাকে এগিয়ে রাখবেন, আমি অবশ্যই বুটস্ট্র্যাপকে এগিয়ে রাখবো। কিন্তু এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করবেন। যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে আমি খুব সহজেই বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করে ফেলতে পারি, কিন্তু যখন আপনি মার্নস্ট্যাকে যাবেন অথবা যখন আপনি লারাভেল নিয়ে কাজ করবেন, সেই জায়গাটাতে টেলউইন্ড কিন্তু আবার বুটস্ট্র্যাপের চেয়ে অনেক এগিয়ে যায়। কারণ সেখানে আমরা যখন কম্পাইল করি, কম্পাইল করতে গেলে টেলউইন্ডে আমি ঠিক যে কয়টা ইউটিলিটি ব্যবহার করেছি সেটুকু সিএসএস যেহেতু লোড হয়, সেক্ষেত্রে আমার কিন্তু বুটস্ট্র্যাপের মতো ফুল ইউটিলিটি লোড হচ্ছে না। রাইট। তো সেক্ষেত্রে টেলউইন্ডটা আবার ওই জায়গাটাতে এগিয়ে যায়। তো আপনি আসলে কোন প্ল্যাটফর্মের সাথে কোনটাকে ইন্টিগ্রেট করছেন, এটা ইম্পর্টেন্ট। দিন শেষে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে সিএসএস শেখা। আপনি সিএসএস এ এক্সপার্ট হলে ফ্রেমওয়ার্কের উপরে খুব একটা ডিপেন্ডেন্ট হতে হবে না। তবে টেলউইন্ডটা আমার কাছে সবসময় যেটা মনে হয় যে আমরা টেলউইন্ড অনেক লাইট ওয়েট, অনেক দিক থেকে অনেক সুবিধা, কিন্তু আমার কাছে টেলউইন্ডটা অত বেশি ভালো লাগে না। টেলউইন্ডের উপর আমার একটা ক্র্যাশ কোর্স আছে, টেলউইন্ড নিয়ে অনেক কাজ করি, কিন্তু আমার সবসময় মনে হয় যদি অপরচুনিটি থাকতো আমি টেলউইন্ড ব্যবহার না করে বুটস্ট্র্যাপ ব্যবহার করতাম, যেসব প্রজেক্টে ব্যবহার করতে হয়। চমৎকার ভাই, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স। সো ভাই আপনি রিমোট জবও করছেন, ফ্রিল্যান্সিংও করছেন, সো একজন ওয়েব ডেভেলপার এর জন্য আসলে কোনটা বেটার মনে হয় আপনার? এটা যদি আসলে পার্সোনাল প্রিফারেন্সের একটা ব্যাপার, অনেকে আসলে মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পছন্দ করে, ফ্রিল্যান্সিং এ যাবে, অনেকে একটা কাজই আসলে মানে করতে পছন্দ করতেছে, তারা রিমোট জবে যাবে, কোনটা প্রেফার করেন? বা এখানে কি কোনো আসলে লেভেলের ব্যাপার আছে যে আমি মিড লেভেলের ডেভেলপার, তো আমি এখন আসলে কিছু সার্ভিস বেস ফ্রিল্যান্সিং করতেছি, বা আমি এক্সপার্ট হয়ে গেলাম দেন আমি রিমোট জবের জন্য ট্রাই করতেছি, আপনার থিঙ্কিংটা কি ভাই? এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোনটা প্রেফার করেন। যদি আপনি মনে করেন আমি অনেক টাকা ইনকাম করব পার মান্থ, ফ্রিল্যান্সিংটা আপনার জন্য। আর আপনি যদি মনে করেন যে আমি প্রতি মাসে স্টেবল থাকবো, সেক্ষেত্রে রিমোট জবটা আপনার জন্য। এটা হচ্ছে আপনার প্রেফারেন্সের উপরে। এবার এটা ডার্ক সাইড হচ্ছে, আপনি যদি জবে যান সেক্ষেত্রে ডার্ক সাইড হচ্ছে আপনার ইনকামটা সবসময় স্টেবল থাকবে, কখনো বাড়বেও না, আবার কমার চান্সও কম। আর ফ্রিল্যান্সিং এর ডার্ক সাইড হচ্ছে আপনার রাতের পর রাত জেগে কাজ করতে হবে, আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে না, মেন্টাল হেলথ বলে কিছু থাকবে না, এবং আপনার হচ্ছে যে আপনি ঘুমাতে গেছেন, ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, তখনই আপনার মুখ টুক ধুয়ে তারপরে আবার ক্যামেরা ট্যামেরা নিয়ে বসে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং লাইফ। সেখানে টাকা অনেক বেশি, আপনার হচ্ছে যে পেইনও অনেক বেশি। আর রিমোট জবের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে টাকা ভালো, কিন্তু হচ্ছে যে সেক্ষেত্রে পেইনটা অত বেশি না কম্পেয়ার টু রিমোট জব। যেমন আমার অফিস শুরু হয় সকাল 5টায়, শেষ হয় বিকাল 3টায়, সারাদিনের পর ফ্রি থাকি, যে 18 দিন জব থাকে। তো এটা হচ্ছে যে ডিপেন্ড করে আপনি কিভাবে, এবং যদি কখনো ইমার্জেন্সি না হয় সেক্ষেত্রে আমার কিন্তু এক্সট্রা কাজ করতে হয় না। তো এখন আপনি আসলে কোনটাকে প্রেফার করেন? আর কোয়ালিটি হিসাব করতে গেলে ফ্রিল্যান্সিংটা আপনি অনেক প্রথম দিকে করে ফেলতে পারবেন। যেমন ধরেন আপনি HTML CSS শিখেছেন, ফিগমা একটুখানি জানেন, HTML টু ফিগমা কাজ করতে পারেন। যদিও মার্কেট প্লেসে এখন খুব একটা কাজ আসে না ফিগমার, অনেক কম, আগে প্রচুর কাজ ছিল। এবার ধরেন আপনি জাভাস্ক্রিপ্ট শিখেছেন, জাভাস্ক্রিপ্ট শিখে আপনি রিঅ্যাক্ট শিখেছেন, আপনি রিঅ্যাক্টের অনেক প্রবলেম সলভিং এর বিভিন্ন ছোট ছোট রিঅ্যাক্টের ওয়েবসাইটে বিভিন্ন কম্পোনেন্ট কাজ করছে না, বিভিন্ন এরর, এরকম ফ্রিল্যান্সিং আপনি করতে পারবেন, আপনি শিখছেন এই টাইমটাতেই। আবার আপনি যখন আরো একটু কাজ শিখেছেন, আরো ভালো করেছেন, আপনি ছোট ছোট বিভিন্ন প্রজেক্ট আপনি করতে পারবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার। কিন্তু রিমোট জবে যখন আপনি যাবেন তখন আপনাকে অনেক কিছু জানতে হবে, আপনার গিট জানা লাগবে, আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে হবে, বা আপনি যে জায়গাটা নিয়ে কাজ করতে চান সেই জায়গার মোটামুটি একটা ওভারভিউ আপনার থাকা লাগবে। যদিও জব ডেসক্রিপশন পড়লে অনেকেরই মাথা একদম খারাপ হয়ে যায়। যেমন আমি যখন ওয়ার্ডপ্রেস জবে ডেভেলপার হিসেবে ঢুকতে চাচ্ছিলাম, আমার ওখানে জব রিকোয়ারমেন্টে ছিল পাইথন জানা লাগবে, জ্যাঙ্গো জানা লাগবে, রিঅ্যাক্ট জানা লাগবে, অ্যাঙ্গুলার জানা লাগবে, কিন্তু আমাকে এট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো কিছুই করা লাগেনি। তো এটা আসলে আপনাকে একটু চিন্তা করতে হবে যে মূল জব যে ক্যাটাগরিটা সেটা কি, এগুলো। আচ্ছা ভাই, আপনার প্রিফার্ড টেকনোলজি স্ট্যাক কি? আপনি তো অনেকগুলো জিনিস নিয়ে কাজ করেন, ভালো লাগার স্ট্যাকটা কোনটা ভাইয়া? আর এই স্ট্যাক পছন্দ করার ক্ষেত্রে আসলে এটা কি মার্কেট ডিমান্ডের উপরে মানে যারা নিউ লার্নার তাদের মানে চুজ করা উচিত, নাকি আসলে এটা নিজের পছন্দের একটা ব্যাপার কাজ করে সেখান থেকে ভালো লাগা থেকে কাজ করা উচিত? আমার পার্সোনাল স্ট্যাক ওয়ার্ডপ্রেস, আবার ওয়ার্ডপ্রেস ভালো লাগে।
ওয়ার্ডপ্রেসে অনেক কিছু অনেক সহজে করা যায়। যেমন ধরেন কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আমার ডেভেলপমেন্টের দরকারই নেই, আমি জাস্ট এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট রান করে ফেলতে পারি, খুব সুন্দর করে চলে। আবার আমার হচ্ছে যে বেশিরভাগ কাজ, যেমন ধরেন পোর্টফোলিও বলেন, যে কোনো টাইপের পোর্টফোলিও ওয়েবসাইট বলেন, ল ফার্ম রিলেটেড ওয়েবসাইট, ডেন্টিস্টদের জন্য ওয়েবসাইট, তারপরে হচ্ছে যে রেস্টুরেন্ট ওয়েবসাইট, এগুলো চাইলেই আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করে ফেলতে পারি এবং অল্প সময় করে ফেলতে পারি। এইসব কারণে আমার কাছে ওয়ার্ডপ্রেসটা ভালো লাগে। এবং আপনার যদি অনেক ট্রাফিক নিয়ে কাজ করতে না হয়, সেক্ষেত্রে অনেক ট্রাফিক নিয়ে ওয়ার্ডপ্রেসে মেনটেন করা যায়, একটু প্যারা আছে। আপনার ওয়েব হোস্টিংটা যদি ভালো হয় তাহলে আপনি পারবেন, কিন্তু আমার কাছে কম্পেয়ার টু ওয়ার্ডপ্রেসটা ভালো লাগে। আর আমি খুব একটা ট্রেন্ড নিয়ে ভাবি না। যদি আমি ট্রেন্ড নিয়ে ভাবতাম তাহলে দেখতেন আমি এতদিনে মান টান শিখে ফেলতাম, অনেক কিছু করে ফেলতাম। আমার কাছে ওয়ার্ডপ্রেসটা যেহেতু ভালো লাগে ওটা থাকলো। এটার সাথে সাথে আমি হচ্ছে একটু ডিপেন্ড, মানে এটা আমার মূল আপনার কেন্দ্র বলতে পারেন। এটা থেকে আপনি ঘুরে ঘুরে আমি একটু দেখি যে মার্নের দিকে কি হচ্ছে, লারাভেলে কি হচ্ছে, এরকম একটু একটু ঘাটি আর কি। তো এটা আসলে আমি সবসময় ট্রেন্ডটা, কিন্তু যখন আপনি শিখছেন সেক্ষেত্রে আপনি তো বুঝতে পারছেন না যে আমার আসলে কোন জায়গাটা ভালো লাগে। তো সেক্ষেত্রে তখন আপনি একটু, যে আমি বললাম, একটা বার্ডস আই ভিউ নেবেন, নিয়ে তারপরে আপনি যদি কাজ করেন সেটা আপনার জন্য ভালো। চমৎকার ভাই। সো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার যারা, তাদের আসলে টেকনোলজি জানার পাশাপাশি নতুন টেকনোলজি অ্যাডপশনের একটা ব্যাপার থাকে। নতুন প্যাকেজ বা টেকনোলজি যেভাবে আসলে চেঞ্জ হচ্ছে, একজন ডেভেলপার আসলে কেমন মাইন্ডসেট থাকা উচিত, বা এই যে দ্রুত ভার্সন বা টেকনোলজি চেঞ্জ হচ্ছে, যেমন এই যে নেক্সট জেস আমরা দেখলাম 13 এর পর 13.1 থেকে 13.5 পর্যন্ত খুব দ্রুত চেঞ্জ হয়ে নেক্সট জেস 4 চলে আসছে, 14 চলে আসছে। এই যে অ্যাডপশনটা কিভাবে হইতে পারে, বা এটা কি আসলে অনেকে আমি নতুনদের মধ্যে দেখি যারা আসলে ডেভেলপমেন্ট শিখতে যায়, তো নতুনদের মধ্যে যে নতুন একটা জিনিস আসছে মানে যেতে চায় না, বা একটা ব্যারিয়ার বা এই জায়গাটাতে স্ট্যাক হয়ে থাকে, এই জায়গাটা আসলে সে কিভাবে দূর করবে, বা তার মাইন্ডসেটটা কেমন থাকা উচিত ভাই? যদি কেউ এই সেক্টরে আসতে চায়, ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে, আপনার অবশ্যই 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 মাইন্ডসেটটা এমন থাকতে হবে যে আমি যেটা নিয়ে কাজ করছি এটাই আমাকে সারা জীবন ধরে খাওয়াবে। এই মাইন্ডসেটটা যদি আপনার থাকে, আপনি জীবনেও কাজ করতে পারবেন না বা মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনার মাথায় সবসময় থাকতে হবে যে আমি জাস্ট এটাকে ইউজ করছি, এখন এটা চলছে, এটা ইউজ করছি, এটার আপডেট আসলে আমি দ্রুত সেটা আপডেট শিখে নিব। জাস্ট আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, ফন্টসম ভার্সন 3, ভার্সন 2, ভার্সন 4, ভার্সন 5, ভার্সন 6, ভার্সন 7, প্রত্যেকটা একটা আপডেট থেকে একটা আপডেট কিন্তু হিউজ। এবং আমি অনেককে দেখেছি জাস্ট হচ্ছে সিডিএন ব্যবহার করা যাচ্ছে না লেটেস্ট আপডেটে, মানে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সন আপডেটে, তখন আপনাকে হচ্ছে যে লোড পার্সোনালি লোড করে ব্যবহার করতে হচ্ছে। এটা লোকজন শিখছে না এবং এটা নিয়ে প্রচুর কমপ্লেন, ফন্টসাম এত চেঞ্জ করে কেন, রিঅ্যাক্টের মধ্যে একটু পরপর আপডেট আসে, আপডেট এসে ঝামেলা হচ্ছে, কাজ করছে না। বুটস্ট্র্যাপে যখন ভার্সন চেঞ্জ হয় তখন কন্টেইনারে ওয়েট একটু বাড়ে কমে, তো এটা তো ঝামেলা করে কেন? বুটস্ট্র্যাপ আমি আপডেট করতে গেলে আমার মূল ওয়েবসাইটের অবস্থা তো রফাদফা হয়ে যায়, এটা কেন? কিন্তু আপনাকে এটা শিখতে হবে। কেন? কারণ ওরা যখন সফটওয়্যার ভার্সন আপডেট করে ওরা অনেক বাগ ফিক্স করে ফেলে, আপনার ওয়েবসাইটের পারফরমেন্স অনেক বেড়ে যায়, ওয়েবসাইটটা অনেক স্টেবল হয়। তো সেক্ষেত্রে এই আপডেটটাকে আপনাকে বুঝতে হবে যে না ভাই, আপনি যে মোবাইলটা ব্যবহার করেন সেটাও তো কয়েকদিন পর পর আপডেট হয়। আপনি যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করেন, উইন্ডোজ হোক, ম্যাক হোক, লিনাক্স হোক, সেটাও কয়েকদিন পর পর আপডেট হয়। আপনার যে স্মার্ট ওয়াচটা আপনি ব্যবহার করেন সেটাও কয়েকদিন পর পর আপডেট হয়, কিন্তু আপনি নিজে আপডেট হতে চান না, এটা কোনো কথা বলেন? তো আপনাকে আপডেট হতে হবে ভাই। সবসময় চিন্তা করতে হবে নতুন যেটা আসবে আমাকে সেটা শিখতে হবে, শিখে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার যদি এই মাইন্ডসেট না থাকে তাহলে এই ক্যারিয়ারে আসারই দরকার নেই। এটা আমার মতামত। চমৎকার চমৎকার ভাই। একদমই পার্সোনাল একটা কোশ্চেন, মুস্তাফিজুর ভাই জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, ওয়ার্ডপ্রেস কে ফোকাস করে কোন বই প্রিফার করেন? সো বই সম্পর্কে জানতে চাইছে ভাইয়ের কাছে। বই হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, জাভাস্ক্রিপ্টের জন্য আপনার আর যদি একটা বই পড়তে চান আমি আপনাকে বলবো সেই একটা বই হবে হচ্ছে এলোকোয়েন্ট জাভাস্ক্রিপ্ট। পিএইচপির জন্য যদি আপনি একটা বই পড়তে পারেন, হেড ফার্স্ট পিএইচপি। আর ওয়ার্ডপ্রেসের জন্য একটা বই আছে, বইটার নাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, আমি একটু আপনাকে সার্চ করে দিতে পারি, একটা মিনিট। আমার কম্পিউটারে আছে বইটা, পিডিএফ। তবে বই পড়ার ট্রেন্ডটা কিন্তু ভাই এখন মানে কমে গেছে। আমরা যেরকম ছোটকালে সেবা প্রকাশনী বই পড়তাম মজা করে, বা একটা আগ্রহ ছিল বইগুলো পড়ার, এখন আসলে স্টুডেন্টরা এখন পডকাস্ট দেখতেছে বেশি, ভিডিও দেখতেছে, বাট এই যে বই পড়ার আগ্রহটা আসলে ডে বাই ডে কমে যাচ্ছে। সো এটা কন্টিনিউয়াস রাখা উচিত। বইটা আমি এখন ম্যাকে আছি, আমার উইন্ডোজে আছে বইটা, আমি খুঁজে পাচ্ছি না, পরে এক সময় আমরা লাইভে ইনশাআল্লাহ যদি খুঁজে পাই ভাই নিশ্চয়ই কমেন্ট করে দিবে লাইভে। আচ্ছা, তো আমাদের SaaS প্রোডাক্টের ডেভেলপমেন্টের একটা ট্রেন্ডি ব্যাপার এখন নাওএডেজ, এন্ড কেউ আসলে শপিফাই অ্যাপ ডেভেলপ করতেছে, বা কেউ লারাভেল বা পিএইচপি দিয়ে রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশন বানাচ্ছে, বা কেউ রেস্টুরেন্টের পস সিস্টেম বানাচ্ছে। তো এই যে SaaS প্রোডাক্ট ডেভেলপ করে কেউ আসলে প্রফিটেবল বিজনেস দাঁড়া করাইতে চায়, তো প্রোডাক্ট ডেভেলপমেন্টের পাশাপাশি মার্কেটিং এর একটা নলেজ থাকে,
এই মার্কেটিং নলেজে আপনার যেটা আইডিয়া ছিল যে আমরা ফেসবুক অ্যাডস বা পেইড অ্যাডস এর মাধ্যমে মার্কেটিং করি, এর পাশাপাশি আসলে যেমন অনেকেই যেমন শপিফাই অ্যাপ তৈরি করতেছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, লাইক কোনো একজন ইউটিউবারকে দিয়ে ভিডিও তৈরি করতেছে, বা অনেক সময় দেখা যায় যে অ্যাফিলিয়েট করতেছে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে, বা গুগল অ্যাডস রান করতেছে। এছাড়া অনেকে আবার লোকাল মার্কেটিং করতেছে। লোকাল বলতে আমার লাইক আমার কিছু স্টুডেন্ট বেস আছে, সো আমি স্টুডেন্ট বেসকে দিয়ে ফার্স্টের দিকে পপুলার করলাম, কিছু ভালো রেটিং রিভিউ আসার পর পরবর্তীতে আস্তে আস্তে মার্কেট প্ল্যাটফর্মগুলোতে বুস্ট হয়। এছাড়াও আমাদের যদি আমরা আসলে থিম ফরেস্টে বা কোড ক্যাননে এই প্রোডাক্টগুলো দেই, ওখান থেকেই কিন্তু ওরা স্পন্সর মার্কেটিং করে, সেক্ষেত্রে যদি আসলে বিশাল একটা কমিশন কেটে নেয়। তো সো এই মার্কেটিং প্রসেসগুলো পার করে একটা কোম্পানি যদি আসলে প্রফিটেবল জায়গায় যেতে চায় ভাইয়া, তো আসলে তার আমরা যদি বলি আসলে ডেভেলপমেন্ট টিম বা ইনভেস্টমেন্ট সবকিছু মিলে আসলে কেমন সময় লাগতে পারে, বা কতদিন সময় লাগতে পারে একটা মানে প্রোডাক্ট রিলেটেড একটা কোম্পানি আসলে গ্রো করার জন্য ভাইয়া? একটা কোম্পানিকে গ্রো করতে গেলে আসলে যখন আপনি সাস প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন সবসময় একটা রিস্ক ফ্যাক্টরটা অনেক বড় থাকে, এবং আমরা আগে থেকে বুঝতে পারি না যে আমাদের প্রোডাক্টটা আসলে মার্কেটে চলবে কি চলবে না। আপনি দেখেন এলিমেন্টর যখন মার্কেটে আসলো, এলিমেন্টর না আসলে ওয়ার্ডপ্রেস এত দূর আসতে পারতো না, এবং এলিমেন্টর আসার পর অনেকে কিন্তু এলিমেন্টরের অল্টারনেটিভ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কেউ কিন্তু টিকতে পারেনি। ইভেন ডিভি আমার মনে হয় এলিমেন্টর আগে এসেছে মার্কেটে, আমি ঠিক অ্যাকচুয়ালি বলতে পারছি না। আপনি ভালো বলতে পারবেন। তো ডিভি কিন্তু এখন মার্কেটের অবস্থা অনেক খারাপ। ডিভির মার্কেটের এত খারাপ অবস্থা যে কিছুদিন আগে দেখলাম বিশাল ডিসকাউন্ট দিয়েছিল ওরা ওয়ান টাইম পারচেজে। তো এত ডিসকাউন্ট দেওয়ার পরে ওদের কিন্তু ভালো সেল আসেনি, এবং ওদের স্টক দেখলাম যে অনেক কমে গেছে স্টক রেট। তো আপনাকে হচ্ছে যে বুঝতে হবে যে আসলে আমি কি করছি, যে একটা প্রোডাক্ট আসলে সেটা যে আগের একটা এক্সিস্টিং প্রোডাক্টকে আপনাকে ওটার সাথে কম্পিট করে টিকে থাকা, প্লাস হচ্ছে যে আপনার ওটাকে সাস্টেইনেবল রাখা, এটার জন্য আপনাকে একটু রিস্ক ফ্যাক্টরটা চিন্তা করতে হবে যে আসলে আমার এটা কিভাবে কাজ করছে। তো সাস প্রোডাক্টের ক্ষেত্রে আমি সবসময় বলি যে আগে আপনি সাস প্রোডাক্টের আগে আপনাকে একটু ভাবতে হবে যে আমি আসলে কি করতে চাচ্ছি, এবং আমার কাজটা কতটা সুন্দরভাবে হচ্ছে, এবং আমি ফিনান্সিয়ালি স্টেবল কিনা। আমি যদি ফিনান্সিয়ালি স্টেবল হই, আমার যে সাস প্রোডাক্টটা আমি যেটা রান করতে চাচ্ছি এটাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর পর্যন্ত আমার ইনকাম থেকে চালাবো, আমি ওইটার থেকে কোনো প্রফিট নিব না। আমার ওইখানে আমার যে কোম্পানি দিতে হচ্ছে, অফিস দিতে হচ্ছে, স্টাফ দিতে হচ্ছে, সবার খরচটা যাবে আমার থেকে, ওটার প্রফিট থেকে না। এভাবে আপনি যদি অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর পর্যন্ত টার্গেট করে আপনি মার্কেটে নামতে পারেন, সেক্ষেত্রে আপনার যেটা প্রফিট হবে সেটা হচ্ছে আপনার এক্সট্রা প্রেশার থাকবে না যে ওইখান থেকে আমার কত প্রফিট আসলো, আমার কি হলো না হলো, এরকম চিন্তা আপনার করতে হবে না। কিন্তু আপনি যদি প্রথম থেকে ডে ওয়ানেই চিন্তা করেন যে এটাকে আমি আজকে একটা প্রোডাক্ট লঞ্চ করব বা 1 বছর পরে লঞ্চ করব, 1 বছর পরে প্রোডাক্টটা লঞ্চ করার পরে আগামী 6 মাসের মধ্যে আমার প্রফিট উঠে যাবে, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। এটা হচ্ছে সাইকোলজি অফ মানি একটা বই আছে ডেভিড মর্গানের, ওই বইয়ে এই ব্যাপারটা খুব সুন্দর করে সে বলেছিল যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফেলিওর হই এই কারণে যে আমরা কোন একটা প্রোডাক্ট মার্কেটে আনার পর, কোন একটা বিজনেস স্টার্ট করার পরে আমরা ডে ওয়ান থেকে প্রফিট চাই। আপনি যদি এই প্রফিটটা ডে ওয়ান থেকে না চেয়ে অ্যাটলিস্ট আপনাকে টার্গেট করতে হবে প্রোডাক্ট লঞ্চের পরে অ্যাটলিস্ট 1 বছর বা 2 বছর, বা আপনি যদি সম্ভব হয় 3 বছর, আপনি এতটুকু সময় আপনি দিবেন হচ্ছে যে এটা থেকে আমি কোনো প্রফিট নিব না, এটা প্রফিটটা একটা জায়গায় আবার সেভ হোক, সমস্যা নেই, আমি এটা থেকে প্রফিট নিব না, আমি এটাকে ডেভেলপ করার চেষ্টা করব। এই সময়টা আপনি যখন প্রোডাক্টটাকে দিবেন তখন আসলে ওইখান থেকে প্রফিট আসার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়, এবং তখন ভালো হয়। তো আপনার ওই ব্যাকআপটা রেখে তারপরে আপনি যদি সাস প্রোডাক্টে নামেন, সেটা আপনার জন্য ভালো, এটা আমার কাছে মনে হয়। বইটার নাম হচ্ছে বিল্ডিং ওয়েব অ্যাপস উইথ ওয়ার্ডপ্রেস। আমি যে বইটার কথা একটু আগে বলছিলাম যে ওয়ার্ডপ্রেস শেখার জন্য বই, এটা হচ্ছে বিল্ডিং ওয়েব অ্যাপস উইথ ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এবং ওয়ার্ডপ্রেস অ্যাজ এ অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, এই বইটা আপনি ওরালির, এই বইটা আপনি পড়তে পারেন। এই বইয়ের ভার্সন 2 আছে এখন, অনেক ভালো শিখতে পারবেন, এবং একদম সুন্দর করে করে প্রত্যেকটা জিনিস যে তারা একদম ধরে ধরে বলেছে যে এটা এভাবে হয়, এটা এভাবে হয়, এটা এভাবে হয়, অনেক কিছু ব্যাকডেটেড, কিন্তু বইটা পড়লে ওয়ার্ডপ্রেসে আসলে ব্যাকএন্ড থেকে কিভাবে কাজ করে সবকিছু খুব সুন্দর করে আপনি শিখতে পারবেন। চমৎকার ভাই। আবির ভাইয়া জানতে চাইছে ওয়ার্ডপ্রেস ডিজাইন থেকে ডেভেলপমেন্টে কিভাবে মানে যাওয়া উচিত কিনা বা কিভাবে, এখানে আমি একটু সিম্পলিফাই করি বলি। ধরেন ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন জানে, সে একটা থিম কাস্টমাইজ করতে পারে বা এলিমেন্টর বিল্ডার দিয়ে কিছু একটা বানাইতে পারে, বা হয়তো মানে কিছু এসইও বা অন পেজ এসইও কিছু টুলস বা সফটওয়্যার বা কিছু অ্যাপ প্লাগইন সে ইনস্টল করতে পারে, সেই ফিচারটা সে সাইডে অ্যাড করতে পারে। এখন সে কিছু একটা জিনিস চেঞ্জ করবে, কোন একটা প্লাগইন একটা ফিচার চেঞ্জ করবে, সো কিছু পিএইচপি নলেজ লাগবে, সো বা ডেটাবেজের নলেজ লাগবে। সো এই জায়গাটাতে আসলে সে কিভাবে ডেভেলপমেন্টে কোন কোন টেকনোলজি দিয়ে স্টার্ট করতে পারে, একটু যদি গাইড করতেন। আপনাকে একদম প্রথমেই চিন্তা করতে হবে যে আমি আসলে কি চাই ডেভেলপমেন্টে। তবে ডেভেলপমেন্টের জন্য
প্রথমত আপনার একদম ওয়ার্ডপ্রেসের মূল কোর কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে, যে পেজ কিভাবে কাজ করে, পোস্ট কিভাবে কাজ করে, 404 পেজটা কিভাবে কাজ করে, আর্কাইভ পেজ কিভাবে কাজ করে, একটা আর্কাইভ পেজ আসলে কাকে কাকে ইন্টারফেয়ার করে। আপনি যখন একটা আর্কাইভ পেজ বানাবেন, সেটা যে শুধু আর্কাইভ পেজকে ইন্টারফেয়ার করে এরকম না, এটার সাথে হায়ারার্কিতে আরো অনেকগুলো আছে, যেমন আপনার ক্যাটাগরি পেজ। তো আবার হচ্ছে আপনি অথর পেজ চেঞ্জ করলে সেটার সাথে আরো অনেক কিছু আপনার ইন্টারফেয়ার করে। তো পুরো ওয়ার্ডপ্রেসের হায়ারার্কিটা আপনাকে আগে বুঝতে হবে, এবং কিভাবে কিভাবে কি কাজ করে এগুলো যখন আপনি বুঝবেন, তখন কোন একটা ফিচার যখন ক্লায়েন্ট ইমপ্লিমেন্ট করতে বলবে, আপনি খুব দ্রুত সেটাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবেন। আবার আপনি যদি এলিমেন্টর নিয়ে কাজ করেন, আপনি এলিমেন্টরের প্লাগইন যে এক্সটেনশন গুলো আছে সেগুলো আপনার ডেভেলপার এলিমেন্টরের যে এক্সটেনশন গুলো আছে সেটা ডেভেলপমেন্ট আপনি করতে পারেন। আপনি গুটেনবার্গের জন্য ডেভেলপার হতে পারেন। আবার হচ্ছে যে আপনি এরকম ছোট ছোট যে প্লাগইনটা অলরেডি মার্কেটে আছে সেটার এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য আপনি কাজ করতে পারেন। আবার ই-কমার্সের বিভিন্ন ফিচার আপনি ইনক্লুড করতে পারেন। যেমন ই-কমার্স থেকে আপনি যখন কোনো কিছু পারচেজ করছেন, যে ইনভয়েসটা আছে সেই ইনভয়েসটা সবার একই রকম, কিন্তু আপনি যদি চান যে না আমার ইনভয়েসটা একটু ডিফারেন্ট হবে, আপনি সেটার জন্য আলাদা একটা ইনভয়েস আপনি তৈরি করতে পারেন। তো এরকম অনেক কিছু আছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে ভালো ওয়ার্ডপ্রেস জানার জন্য বা ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়ার জন্য ভালো পিএইচপি ডেভেলপার হতে হবে। আপনি যত ভালো পিএইচপি জানবেন, আপনি কাজগুলো তত দ্রুত করতে পারবেন। আর এখন পিএইচপির সাথে সাথে আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি দুইটার হ্যান্ড টু হ্যান্ড আপনি খুব ভালো ডেভেলপার হতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ইম্পর্টেন্ট সময়ের মধ্যে আমাদেরকে অনেক সময় দিচ্ছেন এবং আমরা আসলে লার্নাররা অনেক কিছু জানতে পারছে। সো ভাইয়া একদম লাস্টে অডিয়েন্সের জন্য যদি কিছু বলার থাকে। আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনি যেটাই শিখছেন সেটা আপনি মনোযোগ দিয়ে শিখুন, এবং আপনি ডানে বামে তাকাবেন না। ফেসবুক অ্যাডটা এত অ্যাগ্রেসিভ যে আপনাকে আজকে দেখাবে মার্নস্টেক শেখেন, কালকে আপনাকে শেখাবে লারাভেল, পরশুদিন আপনাকে শেখাবে ওয়ার্ডপ্রেস, এর পরের দিন আবার যায় শেখাবে, এগুলো কোনোটারই ক্যারিয়ার না, আপনি ফ্রন্ট এন্ড শেখেন। অথবা আবার পরের দিন হয়তো বলবে ডিজিটাল মার্কেটিং শেখেন। এরকম আপনাকে এক এক সময় এক একটা বলবে। আপনার যেটা ভালো লাগে, আমি বলছি না যে ওয়েব ডেভেলপমেন্টই সব, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অ্যাপস ডেভেলপমেন্ট এগুলো কিছু না। যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ভালো করে শিখুন, সেই জায়গাটাতে একটু নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করেন, অনেক ভালো করতে পারবেন। এত দিকে ফোকাস করলে কোনো কাজই আপনি ভালো করে করতে পারবেন না। এই জায়গাটাতে যদি একটু ফোকাস করতে পারেন তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন। চমৎকার ভাইয়া, থ্যাঙ্কস ফর ইউর টাইম। ইনশাল্লাহ আমাদের নেক্সট আরো কিছু লাইভ হবে, আমরা আসলে আমাদের অডিয়েন্স ইনশাআল্লাহ আসলে আমাদের নলেজগুলো শেয়ার করতে পারবো। এন্ড থ্যাঙ্কস ফর ইউর টাইম। ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো লিজেন্ডস এর সাথে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।